তো বন্ধুরা, আপনাদের এত এত রিকোয়েস্টের পরে আমি আবারও চলে আসলাম এই গল্পের পঞ্চম সিজন নিয়ে। তো বেশি কথা বলবো না, সরাসরি গল্পতে চলে যাই। আমরা অ্যালকোটের ক্যাপিটাল ছেড়ে রওনা দিলাম 101 নং শহরের দিকে। ছোট ছেলেটার থেকে জেনেছি 101 নং শহরের মধ্যে অনেক বিশাল একটা কালোবাজার রয়েছে, যেখানে অনেক মূল্যবান জিনিস খুবই কম দামেই পাওয়া যায়। আমরা আপাতত কোনো জিনিসের উপরে আগ্রহ নেই আমার শুধু ব্ল্যাক স্মিথকে খুঁজতে হবে, কিন্তু সেটা অনেক ঝামেলার হবে। আমি ছোট বাচ্চাটার সাথে কথা বলে বুঝতে পারলাম কেউ ব্ল্যাক স্মিথের ব্যাপারে জানলো সেটা কাউকে তারা জানাবে না, হয়তো ব্ল্যাক স্মিথের সুরক্ষার জন্যই। যাই হোক, আমরা সবাই রওনা দিয়েছি 101 নং শহরের দিকে। ছোট একটা কালো ঘোড়ার যানে আমরা চলে যাচ্ছি, তাই আমাদের সাধারণ যানে করেই যেতে হচ্ছে। কতক্ষণ লাগবে পৌঁছতে সেটা বলতে পারছি না, তবে রাত হয়ে গেছে। পরের দিন সকালের দিকে আমরা পৌঁছালাম 101 নং শহরে। যদিও উন্নত যান থাকলে এখানে আসতে বেশিক্ষণ সময় লাগতো না, তবে ঘোড়ার যানের সময় একটু বেশি প্রয়োজন হলো। আমি বেশি সময় নষ্ট করলাম না, সোজা কালো বাজার ঢুকে পড়লাম আমি। আমার সাথে প্রিন্সেস এলিনা আছে, আর লুসি, হ্যারি এবং লুসানা আলাদা হয়ে খুঁজতে বের হয়েছে, আর লুক একাই একদিকে যাচ্ছে। মোট কথা, আমরা 3টা দলে বিভক্ত হয়ে কালোবাজারের মধ্যে ঢুকে পড়েছি। এটা পুরো অ্যালকোর্টের মধ্যে নামকরা ব্ল্যাক মার্কেট। এখানে সব কিছুই পাওয়া যায়, সোনা রূপা থেকে শুরু করে বিভিন্ন মারাত্মক অস্ত্র যেগুলো এখানে পাওয়া যায়। এখানে যা কিছু আনা হয় তার 95% চুরি করা জিনিস। রাজ্যের ছোটোখাটো অনেক ব্ল্যাক মার্কেট থাকলেও এটাই সবচেয়ে বড় এবং নামকরা। আমাদের ব্ল্যাক মার্কেটে ঘুরতে অনেক ভালোই লাগছে। এখানে প্রতিটা জিনিসই অনেক কাজের, এগুলো নিয়ে রাখলে পরে কাজে দিবে। তবে এগুলোর দিকে নজর দিলে আবার হবে না, আমাকে ব্ল্যাক স্মিথকে খুঁজতে হবে। সমস্যা একটাই, কোনো দিনও তাকে আমি কিংবা আমার সাথের কেউ দেখেনি। তাছাড়া এখানে তাকে কেউ চিনলেও আমাকে কেউ কিছুই বলবে না। হয়তো ব্ল্যাক স্মিথের জীবন যোগীর পথে, তাই তো কেউ তার সম্পর্কে কিছুই বলছে না। যদিও ওই ছেলেটাও বলতো না যদি তাকে আমি সাহায্য না করতাম। যাই হোক, আপাতত কি করা যায় সেটা দেখি। আমি প্রিন্সেসের সাথে সাথে হেরে যাচ্ছি। আমি এদিকে ওদিকে ড্রাইভার্সদের খুঁজছি, শুধু প্রিন্সেস আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। আমি তার দিকে লক্ষ্য না করে সামনের একটা গোলের দিকে চলে গেলাম। এখানের সব জায়গার শুধু দোকান, অস্ত্র, মেডিসিন আর খাবার, সব কিছুর দোকান এক এক করে রয়েছে। একরকম দোকানেই ভরা সব। এক এক জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায়, আবার দামও এক এক দোকানে এক এক রকম। এখানে লোকজনের অনেক ভিড়, যেহেতু ক্যাপিটালের থেকে সবচেয়ে কম দামে এখানে সব কিছু পাওয়া যায়, তাই এখান দিয়ে লোকজনের সংখ্যাও বেশি। আমাদের এতক্ষণ হাঁটতে সমস্যা না হলেও এখন ভিড়ের কারণে হাঁটতে সমস্যা হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে যেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না সেটাই দেখতে পেলাম। জেসিকে আবারও দেখতে পেলাম। যদিও জেসি কিনা আমি শিওর না, কিন্তু সেদিনের ওই একই রকমের হুড পরা মেয়েকে দেখলাম, যেটা ক্যাপিটালেও দেখেছিলাম। আমি প্রিন্সেসকে নিয়ে একটু পিছিয়ে গেলাম। প্রিন্সেস তার ম্যাজিক্যাল ডিভাইস একটা হ্যারির কাছে এবং একটা লোকের কাছে দিয়েছে, এবং এটা দিয়ে প্রিন্সেস শুধু অন্যের কথা দূর থেকে শুনতে না, বরং তাদের সাথে কথাও বলতে পারে। অনেকটা আগের দুনিয়ার পৃথিবীর মোবাইল ফোনের মতো। কিন্তু এটার জন্য কোনো কিছু কাজে দিতে হবে না, শুধু শরীরের যে কোনো একটা অংশে ছোট্ট একটা চিপের মতো জিনিস লাগাতে হয়, আর যার শরীরে লাগানো হয় তার সমস্ত কথা প্রিন্সেস নিজে শুনতে পারবে। প্রিন্সেস সেটা লুক এবং হ্যারির সাথে একটা করে দিয়েছে, যার কারণে আমরা এখন হ্যারি এবং লুকের সাথে সরাসরি কথা বলতে পারবো। প্রিন্সেস অন্যের কথা শুনতে এবং তাদের সাথে কথা বলতেও পারে এটার মাধ্যমে। একদিক দিয়ে বলা যায় এটা ম্যাজিক্যাল মোবাইল ফোন। হ্যারির সাথে কথা বললাম আমি। কিছু কি পেয়েছো তুমি? না, আমরা যেখানে এসেছি এদিকে কোনো ডয়ার ফসই নেই, আর এদিকে কেউ ব্ল্যাক স্মিথ সম্পর্কে জানে না। ও আচ্ছা, তাহলে আরেকটু খুঁজে দেখো। ওকে, ঠিক আছে।
আমি জানি বিষয়টা বিরক্তিকর, তারপরও আমাকে করতে হচ্ছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব শক্তিশালী হতে চাই। এই দুনিয়াতে শক্তিশালী না হলে দাম নেই। অবশ্য জন্ম থেকে শক্তিশালী থাকা বিষয়টা একদম বোরিং। একদম জিরো থেকে হিরো হওয়ার মজাটাই বেশি। তাই আগের দুনিয়া থেকে আমি এটাকে বেশি পছন্দ করা শুরু করেছি। আমি লুকের সাথে যোগাযোগ করলাম। জেনারেল, লুক কি কিছু পেয়েছেন? হ্যাঁ, আমি ব্লক স্মিথের ঠিকানা পেয়ে গেছি। এত তাড়াতাড়ি কিভাবে পেয়ে গেলেন? সেটা সামনাসামনি বলি। লুকের বলা জায়গায় আমি চলে গেলাম। সেখানে হ্যারিরাও এসেছে। লুক একটা দোকানে দাঁড়িয়ে আছে। সেই দোকানের অবস্থা টাইট। শুধু সেটা না, আশেপাশের দুটো দোকানও ভেঙে গেছে। লোকজন সেগুলো ঠিক করে নিয়ে ব্যস্ত। আমি বুঝতে পারলাম এখানে লড়াই হয়েছে। এখানে ভাঙচুর হয়েছে নাকি? হ্যাঁ, কথা বের করার জন্য তো ভাঙচুর করতে হয়। তাহলে এই কাজ আপনার? হ্যাঁ, কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তারা ব্লক স্মিথের কথা শুনে প্রথমে একে অপরের দিকে তাকায়, যার ফলে আমি বুঝতে পারি যে তারা তার সম্পর্কে ঠিকই জানে। ভালোই তো মাথা কাটিয়েছেন। তাদের দুটো ঘুষি দেওয়ার পরপরই মুখ খোলে। ব্লক স্মিথ এই গলির ডান পাশেরটাই একটা দোকানের নিচে থাকে, যেখান থেকে একটা দোকানের জন্য সাধারণ ম্যাজিক্যাল অস্ত্র বানানোর কাজ করে। তার সম্পর্কে গোপন রাখা রাজার আদেশ, তাই কেউ তার সম্পর্কে বলে না। ও, তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক। যেহেতু এখানে লড়াই হয়েছে তাই রাজার সেনা চলে আসবে। আমরা এগিয়ে গেলাম। পাশের গলির দোকানের ভিতরে গেলাম, তবে সেখানের দোকানেরও অবস্থা টাইট। আপনি এখানেও ভাঙচুর করেছেন? না, আমি তো এখানে আসিনি। তাহলে কে করলো? আমি প্রথমে এই দোকানকে লক্ষ্য করলাম, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম এই গলির সবগুলো লোক মাটিতে পড়ে আছে। আমি হাত দিয়ে বুঝতে পারলাম সবাই বেহুশ হয়ে আছে। বেশি সময় নষ্ট করলাম না। লোক বাইরে রইলো আমাদের সুরক্ষার জন্য। আমরা ভিতরে ঢুকলাম। দোকানের পিছনের দিক দিয়ে একটা সিঁড়ি চলে যাচ্ছে নিচের দিকে। আমরা সেটা দিয়ে নিচে যাচ্ছি। আমি ছোটোখাটো একটা লাইট ম্যাজিকের স্পেল বানালাম, যেটা একদম দিনের মতো আলো করে দিল। আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে অনেক বড় একটা রুম, যেখানে দেওয়াল ভরাই তলোয়ার রয়েছে। একদম এক সাইডের তলোয়ারগুলো দেওয়াল থেকে নিচে পড়ে আছে। আর সেখানেই এক পাশে একটা ডায়াফর্সের রক্তাক্ত শরীর নিচে পড়ে আছে। আমি দৌড়ে গেলাম তার কাছে। পিঠের মধ্যে দুটো গুরুতর আঘাত লেগেছে লোকটা ব্ল্যাক স্মিথ কিনা আমি শিওর না, তবে বাঁচাতে পারলে হয়তো জানতে পারবো। আমি আমার হাত তার ক্ষতের উপর রাখলাম এবং তাকে হিল করতে লাগলাম। তার ক্ষত মারাত্মক হওয়ায় আমার ক্ষমতা দিয়ে কাজ হচ্ছে না। শুধু লুসি এবং লুসোনাও হিল করতে লাগলো তাকে। পুরো 20 মিনিট হিল করার পর তার জ্ঞান ফিরে আসলো। অনেকটা রক্ত বের হওয়ার ফলে তার মাথা ঘুরছে। আমি উঁচু করে তাকে একটা টেবিলে বসিয়ে দিলাম, কিছুটা পানি পান করাতে দিলাম। যদিও সাইজে একটা মানুষের থেকে অর্ধেক হয় ডায়াফর্স, তারপরও একটা মানুষের চেয়ে বেশি তাদের শরীরের ওজন হয়। আমি ঠিক বলতে পারবো না তার ওজন কত হবে, কিন্তু তাকে উঁচু করতে গিয়ে আমার দম বের হয়ে গিয়েছিল। তোমরা কারা? তোমাদের তো আগে কখনো দেখিনি। যদি ব্ল্যাক শর্টের জন্য এসে থাকো তাহলে সেটা এখন আর আমার কাছে নেই। তাহলে আপনি ব্ল্যাক স্মিথ? হ্যাঁ, একটু আগে একটা ডেভিল আমাকে আক্রমণ করে ব্ল্যাক সোর্ড নিয়ে গিয়েছে। আমরা এখানে ব্ল্যাক সোর্ডের জন্য আসিনি, বরং আমি এখানে এসেছিলাম আমার পুরাতন একটা তলোয়ার নতুন করতে। আমি তলোয়ারটা বের করে হাতে দিলাম ব্ল্যাক স্মিথের। সাধারণ সময় হলে আমি কখনো এই তলোয়ার ঠিক করতে রাজি হতাম না, কারণ এটার মধ্যে মারাত্মক ক্ষমতা রয়েছে, যেটা ব্ল্যাক সোর্ডের মতোই ভয়ানক। তবে আমার জীবন বাঁচানোর জন্য আমি এইটুকু করতেই পারি। ব্ল্যাক স্মিথ আমার হাত থেকে এক্সোনিয়ার হাতল দিয়ে নিল এবং সেটার ভাঙা ব্লেড আগুনে ডুবিয়ে দিল। বাইরে থেকে সেটার ভিতরে কিছু ম্যাজিক্যাল পাউডার নিক্ষেপ করলো এবং কয়েকটা স্পেলও ব্যবহার করলো। আমি তলোয়ার বানানো সম্পর্কে কিছু জানি না, তাই কি করছে সেটা আমি বুঝতে পারছি না, তবে অবাক হয়ে দেখছি আমি তার কাজ। পুরো 2 ঘন্টা সময় পর আগুন থেকে বের করলো এবং একটা লোহার উপরে রেখে বাড়ি দিতে লাগলো। আগুনের ভিতরে ভাঙা ব্লেড ব্ল্যাক স্মিথের স্পেলের ফলে আবার নতুন হয়ে গেছে। যদিও এটার ব্লেডের তেমন ধার ছিল না, তাই ব্ল্যাক স্মিথ সেটাকে ম্যাজিক্যাল একটা হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। প্রতিটা বাড়িতে এক একটা ফুলকি বের হচ্ছে আগুনের, আর সেটা হওয়ার মধ্যেই একটা করে ডিমেনশন কার্ড দিচ্ছে। যদিও এটা আবার আর ব্ল্যাক স্মিথের নজরে পড়ছে।
বাকি সবাই চেয়ারের উপরে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। এতক্ষণে লুকের অবস্থা সম্পর্কে আমি জানি না, তবে বাইরে সমস্যা হচ্ছে সেটা আমি নিশ্চিত। তবে এই কাজ তাড়াতাড়ি করা যাবে না সেটাও আমি জানি। পুরো 1 ঘন্টা পিটানোর পরে এক্সোনিয়ার কাজ শেষ হয়ে গেল। একদম আগের মতোই লাগছে এটা। আর এর ম্যাজিক পাওয়ার আমি আবার দেখতে পেলাম। এতক্ষণ ম্যাজিক পাওয়ার বিহীন হয়েছিল, তবে ব্ল্যাক স্মিথের ম্যাজিকের ফলে আবার জীবিত হয়ে গেছে। ব্ল্যাক স্মিথের সাথে অনেকটা কথা হয়েছে এক্সোনিয়া ঠিক করার সময়। সেটা শুধু শুনে আমি অবাক হয়ে গেছি। আপাতত আমি সবাইকে জাগিয়ে নিলাম এবং এখান থেকে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে যেটা দেখতে পেলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লুক আশেপাশের সমস্ত জিনিস ভেঙে ফেলেছে, শুধু আমরা যেখানে ছিলাম সেটা বাদে। অনেকের রক্তাক্ত শরীর পড়ে আছে মাটিতে। তাদের দেখে বুঝলাম তারা এলকোটের সেনা। এখানে লড়াইয়ের খবর পেয়ে এসেছিলাম, কিন্তু তারা চেহারা বোঝা যাচ্ছে না মুখের রক্তের কারণে। এক একটা ঘুষিতে সবার মুখে রক্তের বন্যা বইছে। এখানে পরিস্থিতি মোটেও সুবিধার না। আরও কিছুক্ষণ থাকলে পুরো রাজ্য আমাদের পিছে পড়বে, আর তখন লুক হয়তো পুরো রাজ্য সেনাকে ঘুষি মারতে যাবে। এবার প্রিন্সেস এলিনা আমাকে জড়িয়ে ধরলো এবং উঠতে শুরু করলো। আবার কথা ছিল ব্ল্যাক স্মিথকে খোঁজার পর আবার এরসাকে ফেরত যেতে হবে আমাকে, তাই আপাতত সেটাই করছি আমি। এরসাকে আমাকে যেতে হবে আপাতত সময়ের জন্য, কারণ এরসাকই আমার জন্য কিছুটা সময়ের জন্য নিরাপদ হবে। তাছাড়া আমি ব্ল্যাক স্মিথের থেকে যেটা শুনেছি, প্রথম ব্ল্যাক স্মিথ যে কিনা 1500 বছর আগে একটা তলোয়ার ভাঙা ব্লেড খুঁজে পায় একটা গুহার মাঝে, যে ব্লেডের রং থাকে কালো। ব্লেডটার মাঝে একদম হালকা ম্যাজিক পাওয়ার থাকে। সেই গুহার মাঝে ছিল ব্ল্যাক ড্রাগন, যাকে প্রথম ব্ল্যাক স্মিথ মুক্ত করে, যার ফলে তার হাতে একটা ছোট্ট ছুরি চলে আসে, যেটার মাঝে ইগুল্ডা সিলের মতো ব্ল্যাক ড্রাগনের ক্ষমতা ছিল। যেহেতু ছোট ছুরি দিয়ে লড়াই বেশি সুবিধা হয় না, তাই প্রথম ব্ল্যাক স্মিথ সেই ছুরি উঠিয়ে রেখেছিল। ডাইভার্সরা লড়াই করে না, আর সে ছাড়া আর কেউ ওই ছুরি কেউ উঠাতে পারতো না বলে সেটাকে বিক্রিও করতে পারেনি সে। তাই একটা সিন্ধুকের মাঝে সেটা বন্দি করে রাখে। সেই সাথে সিন্ধুকের মাঝে গুহার মধ্যে পাওয়া সেই ভাঙা কালো ব্লেড রেখে দেয়। কিন্তু কয়েকশো বছর পর যখন পঞ্চম ব্ল্যাক স্মিথ সেই সিন্ধুক থেকে ব্ল্যাক ড্রাগনের সেই ছুরি এবং ভাঙা ব্লেড টুকরোগুলো পায়, ছুরিটা সে বিক্রি করতে চাইলেও সে ছাড়া কেউ উঠাতে পারতো না। একদিন সে চিন্তা করলো ছুরিটাকে যদি একটা পাতলা তলোয়ার রূপ দিতে পারে সে, তাহলে হয়তো অন্য কেউ উঠাতে পারবে, আর না উঠাতে পারলেও নিজের কাছে রেখে দেবে সেটা। তাই সে ছুরিটাকে সেই ভাঙা কালো ব্লেডের সংমিশ্রণে বিশাল একটা ছুরি বানিয়ে ফেলে, যেটার রং বানানোর পর থেকে একদম গাঢ় কালো। রঙের দিক দিয়ে তার নাম রাখে সে দা ব্ল্যাক সোর্ড। তলোয়ারটা বানানোর সময় সে খুশি ছিল, কিন্তু বানানোর পরে সে বুঝতে পারলো অনেক বড় ভুল করেছে সে। তলোয়ারটা নিয়ে প্রথম প্র্যাকটিস করার সময় সে তার ছেলের শরীরের স্পর্শ করে, শুধু সাথে সাথে তার ছেলের পুরো শরীর তলোয়ারের মাঝে চলে যায়। এভাবে আস্তে আস্তে সে যাকে তলোয়ার দিয়ে স্পর্শ করে সে তলোয়ারের মধ্যে ঢুকে পড়ে যায়। তলোয়ার সবাইকে অ্যাবজর্ব করে নেয়। তাকে যে স্পর্শ করে পঞ্চম ব্ল্যাক স্মিথ বুঝতে পারে সে ভয়ানক একটা জিনিস বাড়িয়েছে, তাই সেটাকে একটা সিন্ধুকে ভরে গোপন একটা জায়গায় লুকিয়ে ফেলে সে, আর নিজে হত্যা করে ফেলে। ব্ল্যাক স্মিথ হলে একজন ডাইভার্স আগের সকল ব্ল্যাক স্মিথের স্মৃতি মনে রাখতে পারে, তাই পঞ্চম ব্ল্যাক স্মিথের পরে সকল ব্ল্যাক স্মিথ এক এক করে সবাই সেই তলোয়ারের সম্পর্কে ব্ল্যাক স্মিথ হওয়ার পর থেকেই জেনেছে। ব্ল্যাক সোর্ডকে সুরক্ষিত বা সুরক্ষা রাখার জন্য দায়িত্ব তাদের ছিল, তাই তাদের সবাইকে গোপনভাবে থাকতে হয়েছে। যদিও বর্তমান ব্ল্যাক স্মিথের আগের ব্ল্যাক স্মিথের ডেভিল কিং নিজে মেরে ফেলেছে, আর তখন থেকে ডেভিল কিং ব্ল্যাক সোর্ডের পিছনে পড়ে আছে। আর আজকে ডেভিল কিং সেটার সন্ধান পেয়ে গেছে। যদিও ব্ল্যাক স্মিথের কাছে ব্ল্যাক সোর্ড ছিল না, তবে সে জানতো সেটা কোথায়, আর যে ডেভিলটা এসেছিল সেটা সন্ধানে সে মাইন্ড রিডিং স্পেল করে ব্ল্যাক স্মিথের মনের সকল কথা জানতে পেরেছে। এর ফলে সিন্ধুকের জায়গাও সে জেনে যায়, আর ব্ল্যাক স্মিথকে আহত করে সে চলে যায় সেখানে। এখন অবস্থা তেমন ভালো না, বিষয়টা ব্ল্যাক স্মিথ কাউকে বলেনি। তার রাজ্যে শুধু জানতো ব্ল্যাক স্মিথের কাজে একটা ভয়ানক অস্ত্র ছিল, যেটা অন্য কেউ জানতে পারলে পুরো একটা রাজ্য ধ্বংস করে দিতে পারবে। এজন্য পুরো এলকোর্ট রাজ্য ব্ল্যাক স্মিথের ব্যাপারে সব কিছু গোপন রেখেছিল। তবে আমি বুঝতে পারলাম না আমাদের আগে কোনো ডেভিল ব্ল্যাক স্মিথের কাছে আগে পৌঁছালো।
আবার জেসির কথা মনে হচ্ছে, তারপরও শিওর বলতে পারি না। জেসি আগে বলেছিল ও এত সুন্দর একটা দুনিয়া বানাবে, যেটা বানিয়েছেও, তাহলে সেটার মধ্যেও ডেভিল কিংকে ভয়ানক একটা অস্ত্র কেন ধরিয়ে দিবে? ব্ল্যাক স্মিথের বিবরণ শুনে আমি বুঝতে পেরেছি ব্ল্যাক শোর্ডের ক্ষমতা সব কিছু অ্যাবজর্ব করে, ম্যাজিক পাওয়ার থেকে শুরু করে জীবিত বস্তু সব কিছুই সেটা অ্যাবজর্ব করে নিতে পারে, আর সেটার জন্য তাকে আলটিমেট অস্ত্র বলা হয়ে থাকে। আমি জানি না সেটার বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা, তবে একটা ড্রাগন এবং একটা আননোন ব্লেডের সংমিশ্রণে তৈরি ওটা। ড্রাগনের ক্ষমতা তো হবে না, তবে ওই ব্লেডটা হয়তো এক্সোনিয়ার মতোই কোনো আগের দুনিয়ার ব্লেড, যেটা অনেক শক্তিশালী ছিল। দেখা যাক কি হয়। আমি আরসাকে ফিরে সোজা এক্সোনিয়ার মাধ্যমে লিম্বো ডাইমেনশনে পা দিলাম। পুরো লিম্বো ডাইমেনশন ঠিক আগের মতোই আছে, শুধু সমস্যা হলো কিছুটা নতুন কিছুটা অ্যাড হয়েছে এখানে। লিম্বো ডাইমেনশন আমি আগের দুনিয়ায় এত বড় প্যালেসে দেখিনি। প্যালেসের উপরে বিশাল করে লেখা অ্যাসগার্ডে স্বাগতম। আমি লিম্বো ডাইমেনশনে এসে এত বড় শখ হব সেটা বুঝতে পারিনি। আমার কৌতূহল বেড়ে যাওয়ায় আমি বিশাল প্যালেসটার মধ্যে প্রবেশ করলাম। বাইরে তো বড় করে অ্যাসগার্ডের সাইনবোর্ড লাগানো আছে, তবে জায়গাটা সম্পর্কে আমার কৌতূহল বাড়ছে শুধু। ভিতরে আমি কাউকে দেখতে পাচ্ছি না। পুরো প্যালেসটা একদম ভূতের জায়গা হয়ে আছে, যার মধ্যে কেউ নেই। প্যালেসের বাইরে থেকে সব কিছু নতুন মনে হলেও ভেতর থেকে দেখতে গেলে একদম নোংরা একটা জায়গা। কত বছর যাবৎ পরিষ্কার করা হয় না এটা তার ঠিক নেই। আমার ধারণা সেটা হলো নতুন দুনিয়া তৈরির আগেই জায়গা এটা, কারণ এই প্যালেসের মধ্যে সব কিছুই আমি আগের দুনিয়ায় দেখতে পাচ্ছি। অনেক যন্ত্রপাতি রয়েছে যেগুলো বিজ্ঞানের সাহায্যে চলে, আর এই নতুন দুনিয়ায় বিজ্ঞানের কোনো অস্তিত্ব নেই। আমি অবাক হলাম, সব জিনিসই একদম নতুনের মতো, তবে সেগুলো এলোমেলো রাখার ফলে নোংরা লাগছে তাদের। এদের দেখে মনে হবে আজই তৈরি হয়েছে এগুলো। লিম্বো ডাইমেনশনের একটাই সুবিধা, এখানে সময়ের কোনো দাম নেই। এখানে ঢুকে গেলে সব সময় সব কিছুর জন্য থেমে যাবে। এমনকি একটা প্রাণী এখানে ঢুকতে পারলে চিরজীবন বেঁচে থাকতে পারবে। তবে সামান্য একটা লিম্বো ডাইমেনশনে শ্বাস নেওয়ার অক্সিজেন পাওয়া যায় না। কোনো মানুষের এখানে থাকা সম্ভব হতো না আগের দুনিয়াতে। শুধু যারা ম্যাজিক দিয়ে ব্যারিয়ার তৈরি করতে পারতো তারাই কিছুক্ষণের জন্য লিম্বো ডাইমেনশনে থাকতে পারে। এমনকি আমি নিজে ডেভিল কিং হওয়ার পরও আমার লিম্বো ডাইমেনশনে বেশিক্ষণ থাকতে সমস্যা হতো। তবে এই জায়গাটা অন্যরকম। প্যালেসের বাইরে আমার ম্যাজিক পাওয়ার দিয়ে একটা ব্যারিয়ারের প্রয়োজন হয়েছিল শ্বাস নেওয়ার জন্য, তবে প্যালেসের ভেতরে সেটা কোনো সমস্যা হচ্ছে না। প্যালেসের ভিতরে কী রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এখানে আমার একদম আগের পৃথিবীতে থাকার মতো ফিলিংস আসছে, যেখানের পরিবেশ অনেক শান্ত এবং পরিষ্কার। আমি আস্তে আস্তে আগাতে লাগলাম, পুরো প্যালেস এক এক করে ঘুরে দেখতে লাগলাম। এখন পর্যন্ত আমি কাউকে দেখতে পাইনি এখানে, তবে আমার মনে হচ্ছে এই প্যালেসের মধ্যে কেউ আছে, কারণ আমি ইলেকট্রিসিটি দেখতে পেয়েছি। কিছু বাল্ব জ্বলছে বিদ্যুতের মাধ্যমে, এবং একটা বিশাল রুমে শুধু খাবার আর খাবার পড়ে আছে। খাবারগুলো বিভিন্ন জায়গার, বেশিরভাগ রয়েছে আগের দুনিয়ার পৃথিবী হালকা খাবার, বিভিন্ন ধরনের চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, এগুলোতেই রুমে ভরা। পাশে একটা রুমে নেশাজাতক দ্রব্য ভরা, বিশেষ করে মদ রিলেটেড জিনিসগুলোই। আমি আরও এক্সপ্লোর করতে লাগলাম, সাথে 2 প্যাকেট চিপসের প্যাকেটও উঠিয়ে নিয়েছি আমি, আর হাঁটতে হাঁটতে চালাচ্ছি। অনেক ভালোই লাগছে। প্রায় কয়েক হাজার বছর পর আমি চিপসের স্বাদ পেলাম। অবশ্য আমার জন্য সেটা হয়তো 16 কিংবা 17 বছর হবে। দুনিয়ার সময় নিয়ে কনফিউশনে পড়ে যেতাম যদি আমার স্মৃতি না সিল করা থাকতো। প্রথম থেকে আমি আগের জন্মের কাহিনী মনে করলে বেশি কনফিউশনে থাকতাম এবং কোনো কিছু সহজে নিতে পারতাম না। কিন্তু একটা জিনিস মানতে হবে, আগের দুনিয়ায় আমার মেমোরি এত শার্প থাকলে অনেকটা ভালো হবে। একটা জিনিস একবার পরে মুখস্থ করা বিষয়টা অনেক ভালোই। আমি হাঁটতে হাঁটতে শুধু চিপসের প্যাকেটের লেখা পড়ে ফেললাম, যেটা রোবটের মতো আমার মেমোরিতে সেভ হয়ে গেল। আমি জানি না আমার মাথা কতটুকু জ্ঞান ধরে রাখতে পারবে। যদি আমি এই দুনিয়ার সমস্ত জ্ঞান আমার মাথায় ঢোকানোর চেষ্টা করি তাহলে কি হবে আমার মনে হয় সেটা করলে আমি গাজনি হয়ে যাব। বিজ্ঞানের দুনিয়াতেও সব কিছুর একটা লিমিট ছিল, মানুষের একটা লিমিট ছিল।
হয়তো এই দুনিয়াতেও আমাদের একটা লিমিট আছে, যেটার বাইরে আমরা যেতে পারবো না। হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি। হাঁপিয়ে যাচ্ছি আমি, কারণ এখানে গ্র্যাভিটি অনেক বেশি, নিচের দিকে টানছে। অনেক বেশি হওয়ার ফলে হাঁটা চলায় বেশি সমস্যা হচ্ছে। যদিও আগের দুনিয়ায় অ্যাঞ্জেলরা গ্র্যাভিটি স্পেল ব্যবহার করতে পারতো, তবে সেটা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি আগের দুনিয়ার অ্যাঞ্জেলদের স্পেল সম্পর্কে খুব কম জানি, এমনকি এই দুনিয়ার অ্যাঞ্জেলদের সম্পর্কেও কম জানি। আমি জেসির সময়ের স্পেল ব্যবহার করা দেখেই নিজের সময়ের স্পেল ব্যবহার করা শিখেছি, তবে তাছাড়া কোনো ভয়ানক স্পেল সম্পর্কে আমার জানা নেই। কিছুক্ষণ কষ্ট হলেও আমি পরে বুঝতে পারলাম আমার কাছে ভ্যাম্পায়ারের ক্ষমতা রয়েছে। ভ্যাম্পায়ার যে অনেকটা ভয়ানক হয় সেটা তারা নিজেও জানে না। অবশ্য তারা নিজের ক্ষমতা কখনো পুরোপুরিভাবে ব্যবহার করতে পারে না। শুধু কিছু সংখ্যক রয়েছে যারা তাদের ক্ষমতা পুরোপুরিভাবে ব্যবহার করতে পেরেছে, যাদের ভ্যাম্পায়ার গড বলা হতো আগের দুনিয়ায়। অবশ্য সেটা পৃথিবীতেও একটা কাল্পনিক কাহিনী ছিল। তারপরও ধারণা করা হতো সিলভার লোটাস রাজ্যের ভ্যাম্পায়ারদের চেয়েও শক্তিশালী ভ্যাম্পায়াররা পৃথিবীতে মানুষের সাথেই বাস করত, যারা মানুষের ব্লাড খেয়ে খেয়ে এরকম ক্ষমতা অর্জন করেছিল যে তারা তখনকার ডেভিল কিংয়ের সাথেও টক্কর দিতে পারত। এসব জিনিস ধারণা করা হলেও কিছুটা সত্য আমি সেটা বুঝতে পেরেছিলাম, কারণ মনস্টার ওয়ার্ল্ডের অনেকে 10 জন মনস্টার ছিল যাদের ক্ষমতা একত্রে করলে তারা ডেভিল কিংকেও হারাতে পারত। আমি একটু ভিতরে এবং উপরে গেলাম। আমি অনেক চেষ্টার পরে আমার ভ্যাম্পায়ার ক্ষমতা ব্যবহার করতে পারলাম, যেটাকে বলে গ্র্যাভিটি কন্ট্রোল। এটার মাধ্যমে আশেপাশের সকল গ্র্যাভিটি কন্ট্রোল করা যায়। যদিও এটা উড়াও কাছে কিছুটা ব্যবহার করে ভ্যাম্পায়াররা, কিন্তু আমি এটাকে এক্সট্রিমে নিয়ে গিয়েছি। আমার চারপাশে গ্র্যাভিটি সরে গেছে, যেটার কারণে আমি সহজে হাঁটতে পারছি। একদম হাঁটতে হাঁটতে আমি উপরে চলে এসেছি, আর আমার চিপসও শেষ হয়ে গেছে। তবে আসার পথে আমি একটা রুমের মধ্যে কিছুটা চুইংগাম পাই, যেটার ডেট অবশ্য ছিল না, তবে চাবাতে আগের মতোই লাগছিল। বড় একটা বল ফুলিয়ে ফুলিয়ে আমি একদম শেষ রুমের দিকে চলে এসেছি, যেটা এই প্যালেসের সবচেয়ে উপরে রয়েছে। আমি ভিতরে থেকে হাসাহাসির শব্দ শুনতে পেলাম। অনেক জোরে জোরে শব্দ শোনা যাচ্ছে। শব্দগুলো এরকম: এইবার যদি লকি হেরে যায় তাহলে মুরগিও নাচবে। আমি হারবো না থর, হারবে তো তুমি। এবার তুমি যদি হারো তাহলে আমার চাবুকের 100 খা বাড়ি খাবে। তোমরা দুজনে একদলই, তাই তোমরা দুজনেই একসাথে হারবে। ড্র্যাকুলা, এবার তোমার চাল দাও। ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি না, তবে থর লোকির নামে শোনাতে আমি আশ্চর্য না, কারণ আমি অ্যাসগার্ডের সাইনবোর্ড দেখে এইটুকু তো নিশ্চিত ছিলাম। তবে সমস্যা হচ্ছে যে আওয়াজটা ড্রাকুলার নাম বলল, অবশ্য সেটা একদম আমার নিজের আওয়াজের মতো। আরও একটা জিনিস, ড্রাকুলার নাম শুনে, যে কিনা 5 ভ্যাম্পায়ার গডদের মধ্যে একজন, যাকে পুরো পৃথিবীর অনেক মানুষ ভয় পেত কল্পনাতেই। সে এখানে কি করছে? আমি দরজা খুলে দিলাম। ফ্লোরের ওপরে খাবারের বিভিন্ন জিনিস পড়ে আছে, সফট ড্রিঙ্কস এবং মদের বোতলও পড়ে আছে। এক পাশে বসে আছে লোকি এবং থর, আরেক পাশে বসে আছে ড্রাকুলা, যাকে আমি প্রথমবার দেখলাম। তার লাল চোখ এবং দাঁত দেখে আমি বুঝতে পারলাম সে ড্রাকুলা। যদিও আগে শুধু কাল্পনিক জিনিসেই তার নাম শুনেছি, আমি মনস্টার দুনিয়ায় গিয়েও তার সম্পর্কে কিছুই শুনিনি। শুধু এইটুকু জানতাম পৃথিবীতে অনেক শক্তিশালী ভ্যাম্পায়ার রয়েছে, যারা ডেভিল কিংয়ের সমান ছিল শক্তিতে। তবে তারা সে মনস্টার ওয়ার্ল্ড থেকে পৃথিবীতে চলে যায় ভালোবাসার কারণে, আর পৃথিবীতে মানুষের মাঝে বসবাস করে। যদিও এটা আগের দুনিয়ার কাহিনী। ড্রাকুলার পাশে যে বসেছিল, আমি তাকে দেখে অবাক হলাম। একদম আমার মতো দেখতে সে, শুধু তার পুরো শরীর কালো হয়ে আছে। আমি বুঝতে পারলাম সে আমার ডেভিল সত্তা, কিন্তু সে এখানে কি করছে কিছুই বুঝতে পারছি না। আমাকে দেখে থর বলতে লাগলো, যাক, শেষমেশ আসল জ্যাক এসেছে এখানে। আমি চিন্তায় পড়েছিলাম হয়তো এই জায়গা থেকে কখনো বের হতে পারবো না। পরিস্থিতি বুঝতে আমার সমস্যা হচ্ছে। থর, লোকি, ড্রাকুলা এবং আমার ডেভিল সত্তা 4 জন বসে লুডো খেলছে আর মদ্যপান করছিল। অবশ্য আমার সত্তা কিছু খেতে বা পান করতে হচ্ছিল না। মোট কথা আমি তাদেরকে দেখে শিহরিত। সবচেয়ে বেশি শিহরিত আমার ডেভিল সত্তাকে দেখে। কিছুক্ষণ তাদের সাথে কথা বলার পর আমার ডেভিল সত্তা আমার সাথে কথা বলার জন্য বাইরে আসলো।
এতদিনে তো বাকি 3টা সত্তা পেয়ে গেছো, তাই না? হ্যাঁ, এখন তোমাকেও পেয়ে গেছি। হ্যাঁ, তবে দুঃখের ব্যাপার হলো আমার ক্ষমতা তোমার মাঝে যেতে পারবে না। কেন? আমি সঠিক করে বলতে পারছি না, তবে তোমার 4 সত্তাকে সিল করার সময় আমি আমার আসল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে লিম্বো ডাইমেনশনে আটকা পড়ি। তবে আমার প্রধান শরীর দুনিয়াতেই থাকার কথা ছিল। ও, হয়তো আমার ব্যাগের মাঝে বইয়ের মধ্যে সিল রয়েছে। আমি বইটা তাকে দেখালাম। ডেভিল সত্তা বইয়ের উপরে হাত দিয়ে বলল, এটার মাঝে আমার শরীর বন্দি নেই। আমি কোনো প্রকারের ম্যাজিক পাওয়ার অনুভব করতে পারছি না। তাহলে কি সেটা অন্য জায়গায় সিল রয়েছে? সেটা আমি বলতে পারবো না, তবে আমার প্রধান শরীরের ক্ষমতা আমি কারো মধ্যে ফিল করছি, যেটা দুনিয়াতে কোথাও এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তুমি শিওর? আমি প্রধান শরীরের একটা অংশ। যদি লিম্বো ডাইমেনশনে না থাকতাম তাহলে প্রধান শরীরের মধ্যেই থাকতাম। তবে দুঃখের ব্যাপার, আমি জীবিত থাকতাম না আর। তবে আমি এখান থেকে আমার ক্ষমতা যার মধ্যে তাকে ফিল করতে পারছি কিছুটা। সে কে? আমি সেটা বলতে পারছি না, কারণ ডাইমেনশনের অনেক দূরত্ব, এজন্য সঠিক করে বলা যাচ্ছে না। এতদিন আমি ফিল করিনি, তবে আজকেই বুঝতে পারছি। ও, হয়তো সেটা তোমার ক্ষমতা সকল বর্তমান ডেভিল কিং এর কাছে গিয়েছে। নতুন ডেভিল কিং কিরকম? আমাদের থেকে শক্তিশালী নাকি? হ্যাঁ, বলা যায়। তুমি তোমার শরীরে শুধু আমার স্থান দিলে তুমি সবচেয়ে শক্তিশালী হতে। হ্যাঁ, অবাক হচ্ছি। কেন? তোমার মাঝে আগের মতো রাগ প্রতিবাদ তেমন নেই। কারণ আমি তোমার সত্তার একদম ছোট্ট একটা অংশ। আমার মাঝে পুরো ইমোশন নেই। এক কাজ করো, তোমার ওই ছোট্ট ক্ষমতায় আমাকে দিয়ে দাও, কাজে দিবে। তোমার মাঝে যেহেতু বাকি সত্তাগুলোর ক্ষমতা রয়েছে, এর মানে বাকি সত্তাগুলো তাদের ক্ষমতা তোমাকে দিয়েছে। এর বিনিময়ে তারা তোমার শরীরের জায়গা পায়নি, বরং চিরদিনের জন্য হারিয়ে গেছে। আমার এই সামান্য শক্তিতে কিছুই হবে না তোমার, আর এটুকু দিয়ে আমি তাদের মতো হারিয়ে যেতে চাই না। তুমি তো আমার ওই সত্তা, এটা তো তোমার দায়িত্ব। হ্যাঁ, আমার দায়িত্ব, তবে আমি দিতে চাই না। আমি এভাবেই ভালো আছি। তুমি এক কাজ করো, দুনিয়ার মধ্যে যে ডেভিল কিং রয়েছে তাকে মেরে তার হৃৎপিণ্ড খেয়ে ফেলো। তাতে করে আমার আসল শরীরের সমস্ত ক্ষমতা তুমি পেয়ে যাবে। তুমি অনেক জেদি। আমার ডেভিল সত্তার সাথে অনেকক্ষণ কথা বললাম, কিন্তু সে বেঁচে থাকতে চায়। আমারও খারাপ লাগছে তার ক্ষমতা নেওয়ায়। এমনিতেও তার ম্যাজিক পাওয়ার অনেক কম, যেটা আমার কোনো কাজে দিবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার থরকে দিয়ে। থরের থেকে আমি ট্রেনিং নিতে পারবো এখানে। আমি আবারও রুমের মধ্যে চলে আসলাম। আমি ট্রেনিংয়ের কথা থরকে বলতে যাব, এমন সময় ড্রাকুলা তার ক্ষমতা ব্যবহার করলো। আমার চারদিক দিয়ে গ্র্যাভিটি একদম বেড়ে গেল, যেটা আমাকে সাথে সাথে একদম ফ্লোরে ফেলে দিল। আমার মুখের অনেকটা জায়গা কেটে গেল গ্র্যাভিটির চাপে ফ্লোরের গোতা লেগে। শুনতে পেলাম তোমার নাকি ট্রেনিং এর প্রয়োজন। সেটা থর কেন? আমিও শেখাতে পারি কিছু। ড্রাকুলার কথা শুনে বুঝতে পারলাম সে আমার মাইন্ড রিডিং করছে, আর তার গ্র্যাভিটি কন্ট্রোল করার যে ক্ষমতা রয়েছে এটা মারাত্মক। আমি নিচে পড়ে যাওয়ায় ফ্লোর অনেকটা ভেঙে গেছে, যদিও একটু পর সেটা আপনা আপনি ঠিক হয়ে গেল। 4 জন মিলে লুডো খেলছিল, তবে আমি সেটা বন্ধ করে দিলাম। থর এবং ড্রাকুলা দুজনে জানালা দিয়ে প্যালেসের উপর থেকে লাফ দিল। আমি এতক্ষণে ড্রাকুলার গ্র্যাভিটি কন্ট্রোল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, তবে মুক্ত হতে পারিনি। ড্রাকুলা নিজে আমাকে মুক্ত করার পর আমি উঠতে পেরেছি। ড্রাকুলার ক্ষমতা এত হবে সেটা আমি বুঝতে পারিনি। আমি থরের কথা শুনে বুঝতে পেরেছি তারা কিভাবে এখানে আটকা পড়েছিল। দুনিয়া ধ্বংস হওয়ার আগেই থর এবং মিওনির থরের হাতে চলে আসে এবং মিওনির তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তখন লোকি থরকে হত্যার উদ্দেশ্যে থরের বাম হাত জড়িয়ে ধরে। থর তার ডান হাত দিয়ে মিওনির ধরেছিল, যেটা তাকে অচেনা জায়গায় নিয়ে যাচ্ছিল। আলোর স্পিডে মিওনির তাকে এবং লোকিকে সোজা লিম্বো ডাইমেনশনে নিয়ে যায়, আর তারপরেই তারা এখানে আটকা পড়ে যায়। বাইরে সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই।
আমি তাদেরকে বাইরের দুনিয়া সম্পর্কে বলেছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে প্যালেস, এটা কোনো প্যালেস না, বরং এটা ইংল্যান্ডের একটা হোটেল যেটা মালিক ড্রাকুলার হোটেলের নাম ট্রান্সভেনিয়া। তবে একটা দাবা খেলায় সে থরের সাথে হেরে যায়, যার জন্য তার হোটেলের নাম চেঞ্জ করে অ্যাসগার্ড রেখে দেয় থর। যাই হোক, ড্রাকুলা এই দুনিয়া ধ্বংসের অনেকটাই আগে বুঝতে পেরেছিল কিছু একটা খারাপ জিনিস হবে, তাই সে তার পুরো হোটেলকে লিম্বো ডাইমেনশনে নিয়ে আসে। তার হোটেলে এরকম ব্যবস্থা করা হয়েছে যার কারণে কোনো দিনও খাবারের অভাব হবে না, খাবার কোনো দিনও নষ্ট হবে না। আর হোটেলের চারদিক দিয়ে একটা সুরক্ষা ব্যারিয়ার রয়েছে, যেটার কারণে এই হোটেল পুরোপুরি পৃথিবীর আবহাওয়ার মতো ব্যারিয়ারের ভিতরে। আপনি যাবেন না? আমি লোকিকে জিজ্ঞাসা করলাম। আমার এসবে কোনো আগ্রহ নেই। আমি তো শুধু থরকে মেরে অ্যাসগার্ডে বসার প্ল্যান করছি। তাহলে এতদিন চেষ্টা করেননি? অনেক চেষ্টা করেছিল, কিন্তু ড্র্যাকুলার জন্য লোকির একটা প্ল্যানও কাজে দেয়নি। সব কিছু ড্র্যাকুলা আগেই বুঝতে পারতো, লোকির মাইন্ড পরে। ওয়াও! এই পৃথিবীর গেমগুলো অনেক কষ্টের। গত বছর যাবৎ আমি এটা খেললাম, তারপর ভালো করে শিখতে পারলাম না। আমাকে বের করতে হবে কিভাবে আমি থরকে এই গেমগুলোতে হারিয়ে অ্যাসগার্ডের সিংহাসনে বসতে পারি। বুঝতে পারলাম সময়ের সাথে সব বদলাতে পারে, তবে লোকি কখনো বদলাবে না। যাই হোক, যে রাস্তা দিয়ে থর এবং ড্রাকুলা বের হলো, আমিও ঝাঁপ দিলাম। জানালার উপর থেকে যে এত নিচু হবে সেটা বুঝতে পারিনি আমি। ড্রাকুলা তো ডানা ছাড়াই উঠছে, আর থর মিউনির হাতে নিচে দাঁড়িয়ে আছে। এই হোটেলের মাঝখানে অনেকটা খোলা জায়গা আছে, নিচে লড়াই ট্রেনিং করার মতো জায়গা বানিয়ে রেখেছে। আমি যেখানে থেকে ঝাঁপ দিয়েছি সেটা নিচ থেকে প্রায় 20 তলা বিল্ডিংয়ের সমান হবে। নিচে পড়লে শরীরের কয়টা হাড় ভাঙবে আমি সেটা হিসাব করতে করতেই পড়ছিলাম। ডানা থাকলে হয়তো একটু সুবিধা হতো আমার। আর একতলার নিচে ফ্লোর। তখনই ড্রাকুলা তার গ্র্যাভিটি কন্ট্রোল দিয়ে আমাকে হাওয়ার মধ্যে ভাসমান করে দিল। আমার আশেপাশে জিরো গ্র্যাভিটি হয়ে গেল। আমি একটু স্বস্তি ফিরে পেলাম। তবে বেঁচে গেছি এটা আশা করলেও ড্রাকুলা আমার শরীরের গ্র্যাভিটি 10 গুণ বাড়িয়ে দিল। পুরো একটা রকেটের মতো আমি উপরে থেকে নিচে পড়তে লাগলাম। সাধারণভাবে পড়লে হয়তো কিছু হতো না, কিন্তু গ্র্যাভিটি বেড়ে যাওয়ার জন্য নিচে পড়ার সাথে সাথে 20 মিটারের বেশি জায়গা গর্ত হয়ে যায়। আমার শরীরে মারাত্মক ক্ষত হয়। পুরো শরীরে কয়টা হাড় ভেঙেছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি নড়তেও পারছি না। আমার হিলিং ক্ষমতা কিছুই করতে পারছি না, পুরো শরীর অবশ হয়ে গেছে। হঠাৎ ড্রাকুলা বলতে লাগলো, এটা আমার পৃথিবী ধ্বংস করার জন্য মানুষ বলে জীবনে বেঁচে গেলে, না হলে যদি অন্য কোনো মনস্টার হতে তুমি, তাহলে আমি এখানেই মেরে ফেলতাম তোমাকে। আমি কি করেছি? কিছু করনি বলেই তো, কিছু করলে আমার পৃথিবী আজকে জীবিত থাকতো। আমি আর কিছু বললাম না। আমার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, যেটা ড্রাকুলা দেখে আর সহ্য করতে পারেনি। সোজা আমার কাছে এসে অনেকটা ব্লাড খেলো আমার। আমি মানুষ, তাই অনেকটা ব্লাড হারিয়েছি আমি। আর একটু হলেই আমার শরীর শক্ত হয়ে আমি মারা যাব এমন মনে হচ্ছিল। আমাকে কেউ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। পুরো শরীর আমার জমে গেছে, অনেক জায়গা দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তোমার মাঝে ভ্যাম্পায়ারের ক্ষমতা আছে, তাই না? হ্যাঁ। আমি একটা জিনিসই শিখবো, সেটা হলো গ্র্যাভিটি কন্ট্রোল। আর সেটার জন্য তোমার এরকম অবস্থাতেই থাকতে হবে। চিন্তা নাই, মারা যাওয়ার আগেই তোমাকে হিল করে দেব। ড্রাকুলা তার হাতটা সোজা আমার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। বুকটা চিড়ে দিয়ে সোজা তার হাত আমার হৃৎপিণ্ডের উপরে রাখলো। প্রথমে হালকা কিছুটা চাপ দিল, তারপর সেটাকে খুলে বের করে নিল। আমার দম পুরোটা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। শরীর অবশ হয়ে যাওয়ার কারণে আমি কিছুই অনুভব করতে পারছি না, শুধু দেখছি। সাধারণ কেউ থাকলে হয়তো এতক্ষণে অজ্ঞান হয়ে যেত, কিন্তু আমি এত ভয়ানক দৃশ্য দেখছি। নিজের বুক থেকে নিজের হার্ট বের হওয়া দেখছি, কিন্তু তাতে আমার কোনো কিছুই ফিল হচ্ছে না। আমার শরীরে হালকা ঝাঁকি দিয়ে উঠল যখন ড্রাকুলা আমার হৃৎপিণ্ডকে হালকা চাপ দিয়ে সেটার ভিতরে রক্ত পান করলো। আমি বুঝতে পারছি না এত রক্ত হারানোর পরও আমি কিভাবে জীবিত আছি।
আমার পুরো শরীর আস্তে আস্তে জ্বলতে শুরু করলো। পুরো 2 মিনিট সময় ড্রাকুলার হাতে ছিল আমার হৃৎপিণ্ড, কিন্তু এরপর আমার শ্বাস নেওয়া একদম কষ্ট হয়ে গেল। আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না আর। যেহেতু আমার হার্ট আমার শরীরে নেই, তাই নিশ্চিত আমি মারা যাব। তবে 2 মিনিট বেঁচে আছি, এটাই আমার কাছে অনেক। ড্রাকুলা এরপর আবার আমার হৃৎপিণ্ড জায়গা মতো রেখে দিল এবং একটা হাত আমার বুকে রাখলো এবং একটা স্পেল ব্যবহার করলো, যার কারণে আমার পুরো শরীর আবার আগের মতো হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। থর একটু আগেও আমাদের কাছে ছিল, কিন্তু আমার হার্ট বের করা দেখে নিজে অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাকুলা বলতে লাগলো, আমি টাইম নির্বাস স্যাম্পল ব্যবহার করেছি। এটার দ্বারা আমি যে কোনো জীবিত ব্যক্তির শারীরিক অবস্থা 1 ঘন্টা পূর্বের মতো করে দিতে পারি। যদিও এটার জন্য আমার অনেক ব্লাডের প্রয়োজন হয়, আর সেটা তোমার ব্লাড দিয়েই হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আমি মারাই যাব। এত সহজে মরতে দেওয়া যাবে না তো তোমাকে। আমার রাগ এখনো কমেনি, আর সেটাকে তোমার ট্রেনিংয়েই কমাবো। আমি মাত্র আশা করেছিলাম যে এত ভয়ানক জিনিস মনে হয় একবারই হবে, কিন্তু না, আমার মূলত ট্রেনিংই এটা। ড্রাকুলা আবার আমাকে গ্র্যাভিটি কন্ট্রোল দিয়ে উপর থেকে নিচে ফেলে দিল, আবারও আমার রক্ত পান করলো এবং আবারও আমার হৃৎপিণ্ড বের করলো, আবার স্পেল দিয়ে আমাকে ঠিক করে দিল। এরকম কাজ সে করতে লাগলো। 1-2 বার করলে মানা যায়, কিন্তু এত ভয়ানক জিনিস যদি শত বার করা হয় তাহলে কারো মাথায় ঠিক থাকবে না। আমার মাথা পুরো ঘুরে গেল নিজের হার্ট বারবার ড্রাকুলার হাতে দেখে। যদিও সে সময় আমি কিছুই ফিল করিনি, তারপরও আমি অনেকটা পাগলের মতো হয়ে গেলাম। আমার উপরে আবার টাইম রিজার্ভ স্পেল ব্যবহার করে ড্রাকুলা বলল, আজকের মতো ব্রেক এখানেই। আমি হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম ফ্লোরের উপরে। মাথায় এখনো আমার নিজের হার্টের ছবি ঘুরছে। আমি উঠে বমি করে দিলাম, মাথা ঘুরছে শুধু। সাথে সাথে আমি ফ্লোরে পড়ে গেলাম। এতক্ষণ অজ্ঞান হইনি, কিন্তু এখন অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে নিজেকে একটা গাছের নিচে পেলাম। উঠে বসলাম। পাশেই থর তার মিউনির নিয়ে ট্রেনিং করছে। জায়গাটা অনেক আজব, কোনো কিছুই ধ্বংস হলে আবার সেটা আগের মতো হয়ে যায়। হয়তো এটা ড্রাকুলার প্রাইম রিজার্ভের মতো। ড্রাকুলার ট্রেনিং আজব হলেও সেটা মর্ম সে বলছে। গ্র্যাভিটি কন্ট্রোল মূলত শরীরের রক্ত চলাচলের উপর নির্ভর করে। আমি যদি আমার শরীরের রক্ত চলাচল নিয়ন্ত্রণ করতে পারি তাহলে গ্র্যাভিটি কন্ট্রোল ও ঠিকমতো করতে পারবো। রক্ত চলাচল যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবো, গ্র্যাভিটিও তত শক্তিশালী করতে পারবো। ড্রাকুলার কাজ আপাতত সময়ের জন্য শেষ। সে বলেছে আমি এখন গ্র্যাভিটিকে টুকটাক ভালোই ব্যবহার করতে পারবো। যদি আমি আমার এই ট্রেনিংয়ের মাধ্যমে থরকে গ্র্যাভিটি কন্ট্রোল দিয়ে হাঁটুতে ভর করাতে পারি তাহলে আমার ট্রেনিং শেষ হবে। থর আমাকে উঠা দেখে বলতে লাগলো, ঠিক আছো তো তুমি? হ্যাঁ, আপনি তো আমার ওই অবস্থা দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। আরে না, অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, বোঝা যায়। তো দেখি তোমার ট্রেনিং কতটা কাজে দিল। ঠিক আছে। আমি প্রথমে গ্র্যাভিটির কন্ট্রোল ব্যবহার করতে লাগলাম আমার চারপাশ দিয়ে। আমি নিজে উড়াতে চাই, তখন ড্রাকুলার ডানার সাহায্যে উড়ছিল না, বরং সে তার আশেপাশে গ্র্যাভিটিকে চেঞ্জ করে উড়ছিল। আমার ডানা না থাকার জন্য এই জিনিসটা ভালো হবে। এটার সাহায্যে উড়তে পারলে অনেক ভালোই হবে। আমি অনেকটা চেষ্টা করে জিরো গ্র্যাভিটি তৈরি করতে পেরেছি, যেটায় উড়ছিলাম না বরং ভাসছিলাম। এরকম হলে হবে না, আমাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আমি উড়ার চেষ্টা বাদ দিয়ে থরের উপরে গ্র্যাভিটির ব্যবহার করতে লাগলাম। অনেক চেষ্টা করেও আমি তাকে হাঁটুতে ভর করাতে পারলাম না। এমনকি আমার গ্র্যাভিটিতে সে একটুও নড়ছেও না। তার উপরে আমার জিরো গ্র্যাভিটিও কাজে দিচ্ছে না। হঠাৎ ড্রাকুলা এসে বলতে লাগলো, থরকে হাঁটুতে ভর করানো এতটা সহজ হবে না, কারণ এমন ট্রেনিং নিয়েছে যেটার জন্য এখন আমার গ্র্যাভিটি কন্ট্রোলও তার তেমন অসুবিধা হয় না। তাহলে আমি কিভাবে পারবো? সব কিছু ট্রেনিংয়ের ওপর নির্ভর করে না। আমি আমার এই ক্ষমতাগুলো ট্রেনিংয়ের মাধ্যমে পাইনি, জন্ম থেকে ছিল আমার কাছে। শুধু সবাই যেভাবে ভাবতো সেটা থেকে আলাদা ভাবলেই নিজের ক্ষমতা অন্যের থেকে আলাদা হয়। এটাই সকল ভ্যাম্পায়ারের থেকে আমাকে আলাদা বানাই। আলাদা ভাবতে হবে? হ্যাঁ, উদাহরণস্বরূপ বলা যায় সবাই ম্যাজিক নিয়ে ভাবে, কিন্তু তুমি আলাদা ভাবতে পারো। তুমি ম্যাজিকের সাথে সায়েন্স যোগ করতে পারো। সায়েন্স? হ্যাঁ, আমার অনেক বিশাল লাইব্রেরি আছে যেখানে পুরো বিজ্ঞানের সকল জ্ঞান সংগ্রহ করা আছে। তুমি তো বলেছিলে একটা বই একবার পড়লে সেটা আর ভুলো না তুমি। হ্যাঁ,
তাহলে কাজে লাগাও। সবার থেকে আলাদা চিন্তা ভাবনা করো, দেখবে তোমার ক্ষমতাগুলো সবার থেকে আলাদা হবে। এটা করো, এরপর দেখতে আর কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হবে না। থর আমাকে নিয়ে যাচ্ছে লাইব্রেরির দিকে। এর মাঝে অনেক কিছু জেনে নিল নতুন দুনিয়া সম্পর্কে আমার থেকে। আমাকে লাইব্রেরিতে দিয়ে থর চলে গেল। আমিও বসে সকল বই এক এক করে পড়তে লাগলাম। লাইব্রেরিতে কতদিন ছিলাম তার ঠিক নাই। দিন আর রাতের কোনো দামই নেই এই জায়গার মধ্যে। সময় আটকে রয়েছে সব কিছুর জন্য এখানে। তাই যত সময় হোক না, সেটা আমার বয়স কিংবা অন্য কোনো কিছুতেই কোনো পরিবর্তন ফেলবে না। লাইব্রেরিতে খাবার থাকার ফলে আমার কোনো সমস্যা হচ্ছে না। বই পড়তে বসলেই একটা আলাদা নেশার মধ্যে ঢুকে যায় আমি, যেটা আগের দুনিয়ায় হতো না। একটা বই পড়লে এখন শুধু পড়তেই মন চায়। আর ক্ষমতা রয়েছে, একবার একটা জিনিস পড়লে সব মনেই থাকে। সমস্ত বই শেষ করে আমি বের হলাম লাইব্রেরি থেকে। কতটা সময় হয়ে গেছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি এর মাঝে সায়েন্সের সকল তথ্য যেগুলো লাইব্রেরিতে বইয়ের মধ্যে ছিল সেগুলো মুখস্থ করে ফেলেছি। এখন শুধু সেগুলো ব্যবহারের সময়। আমি হেঁটে হেঁটে আবারও সেই রুমের দিকে যেতে লাগলাম যেখানে 4 জনকে দেখছিলাম। আবারও মুখে ডেথ ফেলে চুইংগাম চাবাতে চাবাতে যাচ্ছি। 4 জন মিলে আবারও লুডো খেলছে বসে। বুঝতে পারছি না 4 জনের কি আর কোনো কাজ নেই? আপনাদের কি আর কোনো কাজ নেই? লুডো খেলেন সব সময়? হো জ্যাক, অনেক ইন্টারেস্টিং গেম এটা, ডিস্টার্ব কইরো না। আমি ডিস্টার্ব করছি? সব বই পড়া শেষ তোমার? হ্যাঁ। থর, ড্র্যাকুলা এবং লোকি মিলে সিদ্ধান্ত নিয়েছে যে নতুন দুনিয়ার গিয়ে তারা একটা নতুন রাজ্য তৈরি করবে। আর সেখানে কি কি হবে সেটা এই ম্যাচে যে জিতবে সেই নির্ধারণ করবে। নতুন রাজ্য? হ্যাঁ। আসলেই বাজির ম্যাচগুলো দেখতে অনেক মজাদার হয়, যেহেতু লোকে চাচ্ছে সে নতুন রাজ্যকে শাসন করবে। এদিকে থর চাচ্ছে সেই রাজ্যের নাম দিবে অ্যাসগার্ড। আর ড্রাকুলা তার চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করছে না। অনেক মিস্ট্রিয়াস এই ড্রাকুলা, অনেক কিছু আছে যেগুলো তার সম্পর্কে আমি জানি না। তারপরও আমার দেখা শক্তিশালী ব্যক্তি, সেটা মানতেই হবে। খেলা শেষ হলো, ড্রাকুলা জিতে গেল। আর তারা যে নতুন দুনিয়া বানাবে সেটার মধ্যে ড্রাকুলা যা বলবে সেটাই হবে আপাতত সময়ের জন্য। আমার নতুন রাজ্য সবার জন্য হবে। আমি সেটাতে আমার নিজ পছন্দ মতো একজন শাসক নির্ধারণ করব এবং সেই আমার রাজ্য পরিচালনা করবে। ওয়াও, অনেক ভালো খবর। আমাকে কখনো বললেও আমি রাজি হব না, কারণ রাজ্য পরিচালনার মতো কাজে আমি জড়াতে চাই না। সাধারণ প্রজা থাকাই অনেক ভালো। থর চলেন, আমি আবার ট্রেনিং করে দেখা যাক। সেটার দরকার পড়বে না। তোমার ট্রেনিংই এটা এখন, যে তোমার বিজ্ঞানের জ্ঞান এবং ম্যাজিক্যাল জ্ঞান দুটোকে একসাথে ব্যবহার করা। একা? হ্যাঁ, নাও। তাহলে যেভাবে এসেছো এখানে সেভাবে একটা প্যাটার্ন বানাও আবার। আমি এক্সোনিয়া দিয়ে আবারও পোর্টাল বানালাম একটা, আর সেটার মধ্যে দিয়ে ড্রাকুলা তার পুরো হোটেল দুনিয়ার মধ্যে নিয়ে গেল। সব কিছু গেলেও শুধু আমিই গেলাম না তাদের সাথে। বুঝতে পারলাম না কেন তারা এখানে কতদিন ছিল, এটা নিজেরা বলতে পারে না। থরের মিওনির যে কোনো জায়গায় যেতে পারলেও রিয়েলিটি চেঞ্জ হওয়ার কারণে থরের মিওনির নতুন দুনিয়াতে আসতে পারেনি। আর এখানে ড্রাকুলার হোটেল না থাকলে হয়তো থর এবং লোকি দুজনে মারা যেত। আমার ডেভিল সত্তাও নেই এখানে, হয়তো সে হোটেলের মধ্যে আছে। আমি তেমন কিছু শিখতে পারিনি, শুধু সায়েন্সের বই পড়ে মাথায় কাল্পনিক তথ্য নিয়ে দাঁড়িয়ে আছি। সায়েন্সের আগের দুনিয়ায় বাস্তব থাকলেও নতুন দুনিয়াতে সেটা পুরো কাল্পনিক। তাই এটা দিয়ে আমি কি করতে পারি বুঝতে পারছি না। ড্রাকুলা আমাকে সবার থেকে আলাদা ভাবতে বলছে, কিন্তু সেটা ভাববো কিভাবে? আমি হঠাৎ আমার ডান হাত দিয়ে হালকা আগুন জ্বালালাম, পুরো তালু দিয়ে আগুন বের হচ্ছে। আমি চিন্তা করতে লাগলাম আগুন কিসের সাহায্যে জ্বলে। একটা জিনিসই পেলাম, আগুন জ্বলে অক্সিজেনের সাহায্যে। আমি যদি আমার চারপাশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমার আগুনের পরিমাণও বেড়ে যাবে, আর তাতে আমার ম্যাজিক পাওয়ার বেশি প্রয়োজন হবে না। এখন শুধু আমাকে আশেপাশের অক্সিজেন নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এখানে অক্সিজেন আমি পাবো না। তাই আমাকে এখান থেকে দুনিয়াতে যেতে হবে। আমি পোর্টাল দিয়ে এরসাকে চলে গেলাম। আমার হাতের আগুন জ্বলা অবস্থাতেই ছিল, কিন্তু এরসাকের প্যালেসের রুমের মধ্যে আসার পর আমার হাতের আগুন অনেক বেড়ে গেল, যেটা পুরো রুমের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আমি সাথে সাথে হাতের আগুন নিভিয়ে বাম হাত দিয়ে ভ্যালিকে ধরে ওর তলোয়ার দিয়ে পানি বের করতে লাগলাম।
আর সেই পানিতে সকল আগুন নিভে গেল। কিছুটা হলেও আমি বিজ্ঞানের ব্যবহার করতে পেরেছি। ভ্যালিকে ব্যবহারের ফলে পুরো রুম পানিতে ভরে গেল। যেহেতু বের হওয়ার রাস্তা পাচ্ছে না, তাই রুমের মধ্যে ছোট্ট একটা পুকুর হয়ে গেল। আমি পানির ভিতরে তলিয়ে যাচ্ছিলাম। পানির অ্যাট্রিবিউট থাকলে কোনো সমস্যাই হতো না, তখন আমি পানিকে নিয়ন্ত্রণ করতে পারতাম। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, 6টা অ্যাট্রিবিউটের আগুন বাদে আমি অন্য একটা ব্যবহার করতে পারি না। তবে বাকি যে পদার্থ রয়েছে পরিবেশে, সেটা আমি নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারি। যেমন একটু আগে এই রুমের অক্সিজেনকে নিয়ন্ত্রণ করে আমি আমার হাতের ছোট্ট আগুনকে একদম মারাত্মক রূপ দিয়েছিলাম। হঠাৎ রুমের দরজা কেউ খুলে দিল এবং সমস্ত পানি রুম থেকে বের হয়ে গেল। পানি বের হওয়ার স্রোতও মারাত্মক ছিল, তাই আমিও স্রোতের সাথে সাথে বের হয়ে যাচ্ছি। হঠাৎ কারো উপর আমি পড়লাম। পানির জন্য প্রথমে লক্ষ্য না করলেও পানি চলে যাওয়ার পরে দেখতে পেলাম প্রিন্সেস এলিনায় দরজা খুলেছিল। পানিতে সে পুরো ভিজে গেছে আর আমার উপরে একদম রাগ করে আছে। আমি তার উপরে পড়ার ফলে সে নিজে পড়ে গেছে, উঠে আমাকে মারতে যাবে, কিন্তু আমার ডান হাতের স্পর্শ করার সাথে সাথে সে হাওয়ায় উঠতে লাগলো। বুঝতে পারলাম 0 গ্র্যাভিটি হয়ে গেছে তার জন্য। আমার ট্রেনিং ভালোই কাজে দিয়েছে, এইটুকু আমি বুঝতে পারলাম। যদিও সেটার জন্য মারাত্মক ট্রেনিং করতে হয়েছে, যেটাই আমার হার্টকে বারবার ড্রাকুলা বের করেছে। আমি ভাবছি এখন কোথায় আছে ড্রাকুলা। এইসব কি জ্যাক? প্রথমে আমাকে পানিতে ভিজিয়ে এখন হাওয়ায় ভাসাচ্ছ। এভাবে একজন প্রিন্সেসকে কি কেউ লজ্জিত করে? আমি অনেক দুঃখিত, আসলে আমি ট্রেনিং করছিলাম, এমন সময় আপনি রুমের দরজা খুলছেন। ও, প্রিন্সেস উপরে ওড়ার ফলে তাকে আমি টান দিয়ে নামিয়ে ফেললাম। সে ঝুঁক রাখার জন্য আমার বুকের মধ্যে এসে জড়িয়ে ধরলো। যদিও সিনটা অনেক রোমান্টিক, তারপরও ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা তো লাগবেই। আমি প্রিন্সেসকে ছেড়ে দিতে যাব, তখনই সে আমার ডান গালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে গেল। লজ্জামাখা চেহারা প্রিন্সেসকে আরও অনেক সুন্দর লাগে, যদিও তাকে আগের দুনিয়া থেকেই সুন্দর লাগে। তারপরও এই দুনিয়া তার নিজস্ব আলাদা একটা সৌন্দর্য রয়েছে। আমি আবার আমার নিজের রুমে চলে আসলাম। রুমের মধ্যে অ্যাঞ্জেলরা পরে এরকম অনেক জামা রয়েছে, যদিও আমার সেগুলো পছন্দ না। অ্যাঞ্জেলরা সাদা জামা বেশি পছন্দ করে, আর তারা তাদের ডানার সাথে ম্যাচিং করে সাদা জামাই পরে থাকে। আমি আমার নিজের জামা নিজেই শুকাতে পারবো। একটা ভিজা কাপড়ের শুকানোর জন্য 2টা জিনিস প্রয়োজন, এক হলো বাতাস এবং আরেকটা হলো তাপ। তাপের ফলে জামা থেকে পানি বাষ্প আকারে বের হয়ে যাবে এবং বাতাসের সাহায্যে কাপড় থেকে পানি হাওয়ার তীব্রতার জন্য বের হয়ে যাবে। যদিও আমার কাছে বাতাসের অ্যাট্রিবিউট নেই, কিন্তু তাপের অ্যাট্রিবিউট থাকার ফলে কোনো সমস্যা হবে না। আমি আমার ডান পাশের শরীরকে অনেকটা উত্তপ্ত করলাম। আমার শরীরের আগুন এখন আমার নিজের জামা একদম পোড়াতে পারবে না, কারণ আমি একটা ম্যাজিক্যাল জামা কিনেছিলাম যেটা আগুন থেকে সুরক্ষা দেবে আমার জামাকে। যদিও ভীরুদার আগুন আমার জামা পোড়ায় না, তবে একবার হাতার জামা পুড়িয়ে ফেলেছিল, কিন্তু এখন সেটা সমস্যা হয় না। তবে আমার নিজের আগুন অনেকটা ঝামেলার। আমি কম তাপমাত্রায় সেটা ঠিক কন্ট্রোল করতে পারি, তবে যখন সেটার তাপমাত্রা একদম বেড়ে যায় তখন সেটা আমার পুরো ডান পাশে জুড়ে থাকে, আর তখনই আমার ডান পাশের জামা নিয়ে ভয় থাকে। যদিও জামাটা ফায়ারপ্রুফ, তারপরও আমার চিন্তা হচ্ছে হঠাৎ ভ্যালির আওয়াজ শুনতে পেলাম। ভ্যালি এবং ইগল রাসেল এখন খুবই কম কথা বলে আমার সাথে, কারণ আমি সবসময় কারো না কারোর সাথেই থাকি, আর ড্রাগনরা সাধারণত অন্যের সামনে কথা বলে না। জ্যাক, তোমার আগুনের মাধ্যমে তো তোমার জামার শুধু ডান পাশে শুকাচ্ছে, বাম পাশ তো বেজাই থাকবে। হ্যাঁ, আমার শরীর 2 ভাগে ভাগ হয়েছে, একটা পানির একটা আগুনের। আগুনের অ্যাট্রিবিউট থাকার ফলে আমার ডান পাশ দিয়ে শুধু আগুন ব্যবহার করতে পারি, কিন্তু পানির অ্যাট্রিবিউট না থাকার কারণে আমি বাম পাশ দিয়ে কোনো কিছু ব্যবহার করতে পারি না। আমার শরীরকে তোমার বাম পাশের জামার উপরে রাখো। ভ্যালির কথা মতো আমি আমার বাম হাতকে আমার জামার উপরে রাখলাম। আরে বোকা, তোমার হাত না, তলোয়ারটা রাখো। আমার শরীর কোথায় তুমি জানো না? ও সরি। আমি তলোয়ারটা জামার সাথে রাখার ফলে জামা থেকে সব পানি আস্তে আস্তে ভ্যালির তলোয়ার চুষে নিচ্ছে এবং সকল আমার বাম পাশের জামাও শুকিয়ে গেল। যাক, এবার আমি রেডি। আমার এই ক্ষমতার নাম ওয়াটার অ্যাবজর্বেশন। এটা দিয়ে আমি যে কোনো পরিমাণ পানি অ্যাবজর্ব করতে পারবো এবং সেটা পরে যে কোনো সময় অ্যাটাকের জন্য কিংবা ডিফেন্সের জন্য ব্যবহার করতে পারবো।
ওয়াও, এটা তো অনেক কাজের একটা ক্ষমতা। কেউ এদিকে আসছিল, তাই ভ্যালি আর কথা বললো না। আমি রুম থেকে বের হব, তখনই একটা অ্যাঞ্জেল কার্ড ঢুকে আমাকে বলতে লাগলো, রানী আপনাকে তার সিংহাসনের রুমে যেতে বলেছেন। আমারও কিছু করার নেই, হাঁটতে হাঁটতে যাচ্ছি। সবাই কত ভাগ্যবান দুটো ডানা পেয়ে, কিন্তু একটা সময় আমার কাছে 12টা ডানা ছিল। এটা ভেবে আমার দুঃখ লাগছে। সেটা কি সময় ছিল? আর এখন আমার একটা ডানাও নেই। যদিও 12টা ডানাওয়ালা ডেভিল কিং হয়ে আমি কিছুই করতে পারিনি। আমার শরীরে সব সময় শুধু সত্তাদের লড়াই চলতো। এই দুনিয়াতে একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হলো আমার সত্তাগুলো আর আমার শরীরে জীবিত নেই। যদি থাকতো, হয়তো তারা আগের মতোই আমার শরীর নিয়ে কাড়াকাড়ি করতো। তারপরও আমার খারাপ লাগছে। আমি আগের মতো সঠিক চিন্তাভাবনা করতে পারছি না। আগের দুনিয়াতে আমার শরীরে কন্ট্রোল ছোট থেকেই অ্যাঞ্জেল সত্তা করেছিল। এজন্য আমি দয়ালু টাইপের ছিলাম। ডিম্যান সত্তা থাকলেও সেটা আমার ডেভিল সত্তার সাথে সিল করা ছিল অনেক বছর। কিন্তু এই আমার শরীর একটা মানুষের সত্তা, যারা আগের দুনিয়ায় শক্তি এবং পাওয়ারের দিক দিয়ে অনেক দুর্বল ছিল। এখনও সেই একই অবস্থা। যদিও মানুষেরা ম্যাজিক জানে, তারপরও তারা সবচেয়ে দুর্বল গোত্রের মধ্যে পড়ে। কিছু কিছু মানুষ ছিল যারা নিজেদের শক্তিশালী প্রমাণ করেছিল, কিন্তু তারপরও আজও এখানেও সকল মানুষেরা দুর্বল এবং বাকি সকল গোত্রের থেকে ঘৃণিত। আমি হাঁটতে হাঁটতে রানী অ্যাফ্রিয়েলের সিংহাসনের দিকে চলে আসলাম। রানী আমাকে দেখে বলতে লাগলো, জ্যাক, তুমি এখান থেকে যাওয়ার আগে বলেছিলে এখান থেকে তোমাকে তখন যেতে দিলে পরে আমি যেটা বলবো তুমি সেটাই করবে, তাই না? হ্যাঁ, তবে রানী অ্যাফ্রিয়েল, সেটা আমার পছন্দ মতো হতে হবে। এমন না যে আপনি আমাকে মরতে বললেন আর আমি মরে গেলাম। না না, এরকম কিছু না। আমাদের রানী আফ্রিয়েলের ইচ্ছা সে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এই পুরো রাজ্যের রাজা আপনাকে বানাবেন এবং আপনার পাশেই রানী হয়ে দুজনে মিলে এরশাককে শাসন করবেন। আমি পুরো শকে পড়ে গেলাম এই কথা শুনে। আমি ভাবতে পারিনি এরকম কোনো কিছু আসবে একজন রানীর থেকে। একজন অ্যাঞ্জেল রানী কিভাবে একজন মানুষকে তার স্বামী করবে? আমার থেকে বেশি অবাক হলো প্রিন্সেস। সে অবাক হওয়ার সাথে সাথে রেগেও আছে। যদিও এই দুনিয়ায় বহু বিবাহ ছেলেদের জন্য প্রচলিত, তারপরও কেউ চাইবে না পছন্দের কারো ভাগ অন্যকে দিতে। আমি জানি প্রিন্সেস এদিন আমাকে ভালোবাসে। হয়তো এটাই ভাগ্য, যেটা আমাদের এই দুনিয়াতেও আবার এক করে দিয়েছে। কিন্তু সেই ভাগ্য ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় যাচ্ছে। আমি মাত্রই বলেছি রানী অ্যাফ্রিয়েল যেটা করতে বলবে সেটাই করব, কিন্তু সেটা আমার ইচ্ছা মতো হতে হবে। সে আমাকে মরতে বললে আর আমি মরবো, এটা কোনোদিনও হবে না। আর সে আমাকে তাকে বিয়ে করতে বললো, এটাও কোনো দিন হবে না। সাহস কি করে হয় আপনার আমাদের রানীর বিয়ের প্রপোজাল মানা করার? একজন মানুষ হয়ে বেশি ভাব দেখাচ্ছেন। এইখানেই সমস্যা। আমি সাধারণ একজন মানুষ, যে কিনা কয়েকদিন আগেও কিছুই ছিল না, কিন্তু হঠাৎ আমার পিঠের হাত দেখে অ্যাঞ্জেলদের রানী আমাকে নিয়ে আসলেন তার রাজ্যে, এবং আজ সে বলছে তাকে বিয়ে করতে। তো পুরো জিনিসটা আমার পিঠের হাতের জন্য, যেটাকে আপনারা গড হ্যান্ড বলছেন। তো এখন অ্যাঞ্জেল রানীদের বিয়ে করলে বিয়েটা আমার সাথে হবে না তার, মূলত আমার পিঠের হাতগুলোর সাথে হবে তার। এত বড় অপমান আমাদের রানীর উপরে, এটা আমরা মেনে নেব না। রানী, আদেশ করুন, এক্ষুনি এই ছোট মানসিকতার মানুষটাকে তার জায়গা শিখায়। জেনারেল, থামুন। পুরো জায়গাটা হঠাৎ একটা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেল। যদিও যুদ্ধ হচ্ছে না, তারপরও সিংহাসনের রুমের সকল অ্যাঞ্জেলদের দৃষ্টি আমার দিকে, আর তারা যে আমার দিকে ভালো করে তাকাচ্ছে না সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। এখন কি করা যায় সেটাই আমি মনে মনে ভাবছি। তখনই অ্যাঞ্জেল রানী অ্যাফ্রিয়েল বলে উঠল, তুমি বললে আমি গড হ্যান্ডের জন্য তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, সত্য সেটাই। আমাদের এঞ্জেলদের অনেক রিজেন্ট রয়েছে। গড হ্যান্ড যে ব্যবহার করতে পারবে এই পুরো দুনিয়া তার কন্ট্রোলে চলে আসবে, আর সেই এই পুরো দুনিয়াতে একদম সুন্দর একটা জায়গা বানাবে, যেখানে কোনো লড়াই থাকবে না, কোনো যুদ্ধ থাকবে না, সবাই সে জায়গায় সুখীতেই থাকবে। তো এখন সেই ব্যক্তির স্ত্রী হয়ে তার পাশে থাকার চিন্তা করলে আমার দোষ কোথায়? এখানেই সব দোষ। আপনি যেটা বলছেন সেটা কখনো হবে না। আপনি যেটা বলছেন এই ক্ষমতার নাম গড হ্যান্ড, যেটা এই পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে, তাই না?
কিন্তু এই দুনিয়া কেমন হলো না হলো সেটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। হয়তো আমার পরে এই ক্ষমতা যার কাছে যাবে সেই লোকটা সেই কাজ করবে। তাই আমাকে না বিয়ে করার চিন্তা করে তার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে, যদি নরম কথায় রাজি না হও তাহলে আমি ফোর্স ব্যবহার করতে বাধ্য হব। যেটার করার করেন, আমার উত্তর না। উত্তর দেওয়ার আগে ভেবে নিলে ভালো হতো। তোমার পরিস্থিতি এখানে, তোমার সাথে এখানে প্রিন্সেস এবং তোমার বন্ধুরা বন্দি। আমার আদেশ ছাড়া কেউ এই জায়গা থেকে বের হতে পারবে না। কোনো প্রকার টেলিপোর্ট স্পেলও কাজে দিবে না এখানে। হ্যাঁ, পরিস্থিতি আমি বুঝতে পেরেছি, সেটার জন্য আমি প্ল্যানও করেছি। যদি জোর করে এখান থেকে বের হওয়ার চিন্তা করে থাকো তাহলে লাভ হবে না। না, আমাকে বিয়ে করতে চান এই তো? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি মন চাইলো। আপনি আমাকে বিয়ে করলে তো আমি আপনার এই পুরো রাজ্যের রাজা হব। সেটা আগে অ্যাঞ্জেলা ঘোষণা করলেন। তো আমি চাই আপনার রাজ্যের সবচেয়ে শক্তিশালী অ্যাঞ্জেলের সাথে লড়তে। সেটা যদি আপনি হয়ে থাকেন তাহলেও সমস্যা নাই, আমি লড়বো। যদি আমাকে হারাতে পারেন তাহলে আমি আপনার ইচ্ছা মেনে নিয়ে আপনাকে বিয়ে করব। আর যদি আমি জিতে যাই তাহলে? সমস্যা নেই, আমি এই রাজ্য নিব না। আমি জিতলে আপনি শুধু আমাদের সবাইকে যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসবেন। এত কনফিডেন্স? কয়েকদিন আগেই তো আমার জেনারেলের সাথে লড়াই অনেক লজ্জাজনক হার হয়েছিল আপনার। চাইলে আবারও জেনারেলের সাথে আমার লড়াইয়ের ব্যবস্থা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, জেনারেল লুক এবং তোমার মধ্যে আবারও হ্যান্ড টু হ্যান্ডের লড়াই হবে, যেখানে কোনো প্রকার বাইরের অস্ত্র ব্যবহার করা যাবে না। যদি জিততে পারেন তাহলে আমি তোমাদের ইগড্রোলিয়ার দিয়ে আসব, আর আমি জিতলে আজই আমাদের বিবাহ হবে। হ্যাঁ ঠিক আছে, যদিও তলোয়ার ছাড়া আমি অনেকটা অসুবিধায় পড়ে গেলাম, তারপরও আমাকে জিততে হবে। না জিততে পারলে আমার এখানেই বিয়ে হয়ে যাবে এবং এই রাজ্যের রাজা হতে হবে। যদিও বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার দেখা সবচেয়ে সুন্দরী কন্যা এই রানী অ্যাফ্রিয়েল। যদিও আমার থেকে 2-3 বছরে বড় হবে, তারপরও সে অনেকটা সুন্দর। রাতে তার চেহারা এবং শরীরের সৌন্দর্য উজ্জ্বল আলোর মতো দেখায়। তাকে বউ করা আপত্তিকর বিষয় না, কিন্তু সমস্যা হলো আমি কোনো রকম রাজ্য শাসনের কাজে যেতে চাই না। এই কাজ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে আমাকে। যদিও আমার মন চাচ্ছে রানীকে বিয়ে করে আমি প্রিন্সেস এনার থেকে প্রতিশোধ নেই কিছুটা, কিন্তু আমি এখনও শিওর না যে প্রিন্সেস এর আগের দুনিয়ার কথা মনে আছে কিনা। যাই হোক, আমার জীবনকে উপভোগ করতে চাই, আগের দুনিয়ার মতো কম বয়সে মরতে চাই না। তাই মেয়েদের চক্করে একটু কম যাওয়া ভালো। শেষে এই মেয়েরাই বিশ্বাসঘাতক হয়। আমাকে ফাইটিং এরিনার মধ্যে যেতে হলো, লড়তে হবে জেনারেল লোকের সাথে। যদিও আমি এত তাড়াতাড়ি প্রস্তুত নই, আর আমি এখানে একটু অসুবিধার মধ্যেই আছি আমার তলোয়ার ছাড়া। তারপরও দেখা যাবে কি হয়। আজকে ফাইটিং এরিনা পুরো ভরে গেছে, মনে হচ্ছে পুরো এরসাককে এই খবর ছড়িয়েছে, আর তার ফলেই এত অ্যাঞ্জেল দেখতে এসেছে। যাই হোক, জেনারেল লুক অনেক শক্তিশালী, তাকে হারাতে চাইলে আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। মাঝখানে আমি এবং লুক হেঁটে আসলাম। লুকের শরীরে প্রচণ্ড শক্তি রয়েছে, যেটা যে কাউকে এক আঘাতে মেরে ফেলতে পারে। আমি এইটুকু শিওর যে প্রথম লড়াইয়ে তেমন শক্তি ব্যবহার করেনি সে, কিন্তু এবার পুরাটাই ব্যবহার করবে। যদি ম্যাজিক্যাল কোনো স্পেল ব্যবহার করে তাহলে আমি সেটার বিরুদ্ধে তাকে আঘাত করতে পারবো আমার পিঠের হাতগুলো দিয়ে। কিন্তু আমাকে সোজা লড়াইয়ের জন্য একটা অস্ত্র ভাবতে হবে। আপাতত গ্র্যাভিটি কন্ট্রোল ব্যবহার করতে চাই না, সেটা শেষের দিকে ব্যবহার করতে পারবো। আমি কিছু বলতে যাব তার আগে লুক আল্ট্রা স্পিডে আমার দিকে আসতে লাগলো, যেটাকে আমি দেখতেই পেলাম না। একদম কাছে এসে আমাকে ঘুষি মারতে যাবে, তখনই আমি আমার পিঠ থেকে 3টা হাত বের করলাম এবং আমার ডান হাত সহ 3টা হাত দিয়ে লুকের ঘুষিটা থামিয়ে ফেললাম। ঘুষিটা এত শক্তিশালী হবে সেটা বুঝতে পারিনি। গড হ্যান্ডেড 3টা হাত এবং আমার নিজের হাতের জোরেও ওর ঘুষিকে থামিয়ে রাখতে পারলাম না বেশিক্ষণ। ঘুষির ফোর্সের ফলে আমি অনেকটা দূরে কয়েক পোল্ট্রি খেতে খেতে চলে আসলাম।
মুখে লাগেনি এখনো ঘুষি, তবে ডান হাতের কবজিতে হালকা ব্যথা করা শুরু হয়েছে। এটা আগের ঘুষিগুলোর থেকে দ্বিগুণ শক্তিশালী। আমি ভাবতে শুরু করলাম কি করা যায় এমন পরিস্থিতিতে। আর তখনই লুক দূর থেকে আল্ট্রা স্পিডে আমার কাছে চলে আসলো এবং আমার মাথা ধরে সোজা ফ্লোরে যাতা দিল। এবার ওর স্পিডও দ্বিগুণ ছিল, যেটা আমি দেখতেই পারিনি। একদম নিমেষেই আমার কাছে চলে আসলো। সামনের দিক দিয়ে আসায় আমার মাথার পিছনের সাইডে ফ্লোরে যাতা দিয়েছে। এজন্য মুখ বেঁচে গেলেও আমার পেছন দিয়ে রক্ত বের হচ্ছে। মাথা অনেকটা কেটে গেছে, কিন্তু সেটা আস্তে আস্তে হিল হচ্ছে। আমি উঠতে পারছিলাম না, মাথায় ব্যথায় ঘুরছিল। লুক কিছুটা পিছিয়ে গেল, আমাকেও আক্রমণ করার সময় দিল। আমি উঠে দাঁড়িয়ে সময়কে আটকে দিলাম। অবশ্য বেশিক্ষণ আটকে রাখতে পারি না, তারপরও আধা সেকেন্ড আমার জন্য যথেষ্ট আঘাত করার জন্য। আমি সময়কে আটকানোর পর সোজা আমার ডান হাত আগুন বানিয়ে ফেললাম এবং পুরো ডান হাতে আগুনে ঢেকে দিলাম। এরপর আল্ট্রা স্পিডে আমি লুকের কাছে গেলাম। যদিও আমার আল্ট্রা স্পিড ওর কাছে কিছুই না, কিন্তু সময় আটকে থাকার কারণে এখন আমার অ্যাডভান্টেজই বেশি। আমি আমার ডান হাত দিয়ে সোজা ওর নাক বরাবর একটা ঘুষি মারতে গেলাম, কিন্তু লুক সেটা আটকে ফেললো। টাইম স্পিড খারাপ না, কিন্তু এটা অ্যাঞ্জেলরাও পারে। লুক আমার ডান হাত ধরে পেছনের দিকে আমাকে উঁচু করে ফেলে দিল। আমি ফ্লোরে পড়ে গেলাম উপর হয়ে। পুরো ফ্লোর ভেঙে নিচু হয়ে গেল। আমার বুকের পাঁজরে হাড়ও মনে হয় ভেঙে গেল। প্রচণ্ড ব্যথা শুরু হলো বুকের মধ্যে। আমি আগের দুনিয়াতে এত ব্যথা কখনো অনুভব করিনি যেটা এখন করছি। সব কিছু নিয়ে বলা যাচ্ছে আমি অনেক দুর্বল, তারপরও আমাকে চেষ্টা করতে হবে। আমি এখনও আমার ক্ষমতাগুলো ব্যবহার করা শুরু করিনি। আমি আমার পিঠে হাত বের করলাম এবং সেটা দিয়ে একটা তলোয়ার বানালাম। আমি মাত্র কয়েকটা হাতের সঠিক যে কোনো রূপ নিয়ে তাদের নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্য কথা ছিল বাইরের কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। ম্যাজিক দিয়ে বানালে সেটা অন্য কথা। লুকের লড়াইয়ের স্টাইল হলো ক্লোজে। আমি যদি ক্লোজে না গিয়ে দূর থেকে ওকে মারতে পারি তাহলে কিছু একটা করতে পারবো, আর সেটার জন্য তলোয়ার হয়তো ভালো সাইজ হবে না, তারপরেও আমাকে চেষ্টা করতে হবে। আমি লুসিফারের থেকে শেখা কয়েকটা টেকনিক ব্যবহার করতে লাগলাম। প্রথমেই তলোয়ার দিয়ে আমি মাটিতে আঘাত করলাম, যেটা মাটি থেকে অনেক লোহার তলোয়ার বের করেছে। এটা মূলত লোহার নয়, বরং হালকা সময়ের জন্য আমার শরীর থেকে তলোয়ারের রূপ নিয়ে ম্যাজিক পাওয়ার অনেকগুলো তলোয়ার তৈরি করে, আর সেটা মাটির উপরে কাটা বিছানার মতো যেতে থাকে সামনে। আমি অনেকটা দূরে থেকে এক টেকনিক ব্যবহার করলাম, যদিও এটা লুকের পায়ে সামান্য পরিমাণ ক্ষত করতে পেরেছে। এইটুকুতে আমি লুককে কখনোই হারাতে পারবো না। লুক কিছুটা হেসে উঠলো এবং আবারও আমার দিকে এগিয়ে আমাকে ঘুষি মারলো দুটো। আমি এবার আমার ক্ষমতা রেখে দিলাম না। আমি পুরো 10টা হাত বের করলাম পিঠ থেকে এবং লুকের দুটো হাতে ঘুষি আমি 6টা হাত দিয়ে থামিয়ে ফেললাম। যদিও আমাদের শক্তি এখন সমান সমান হয়েছে, তারপরও এটাও যথেষ্ট না। আমি আমার পুরো ক্ষমতা এখনই ব্যবহার করতে চাই, কারণ যত তাড়াতাড়ি তাকে হারাতে পারবো ততই ভালো হবে আমার জন্য। তাছাড়া বুকের হাড় ভাঙার ব্যথা নিয়ে আমাকে এইভাবে লড়তে হবে অনেকক্ষণ। আবার এর থেকেও খারাপ পরিস্থিতি হতে পারে এভাবে বেশিক্ষণ লড়তে থাকলে। আমি আমার ডান হাত কিছুটা আগুন জ্বালালাম ডান হাতে। পুরো ডান হাত আমি আগুনে ঢেকে ফেললাম এবং আমি লোকের কাছে গিয়ে ঘুষি মারতে লাগলাম। শুধু আমার ডান হাত নয়, ডান হাতের সাথে 10টা হাত বের হয়ে সেফিট থেকে সেগুলো একসাথে ঘুষি মারছে লুককে। লুক তার হাত দিয়ে আমার 6-7টা ঘুষি থামাতে পারলেও বাকি কয়েকটা ঠিকই শরীরে লাগছে। তেমন শক্তিশালী ঘুষি না হলেও আমি ঠিক একটা পয়েন্ট করে সবগুলো ঘুষি মারছি। 1 মিনিটের মধ্যে আল্ট্রা স্পিডে আমি পুরো 200-এরও বেশি ঘুষি মেরেছি এক একটা হাত দিয়ে। ঘুষিগুলোর পর লুক হেসে আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, এটাই আশা করেছিলাম আপনার থেকে। যতই গড হ্যান্ড থাকুক না কেন, একজন মানুষ তো মানুষই থাকে, শারীরিক দিক দিয়ে তারা দুর্বলই হয়। লুক হেসে আমাকে বলতে লাগলো তার কথা সত্য। মানুষ শারীরিক দিক দিয়ে বাকি গোত্র থেকে অনেক দুর্বল। আমার কাছে হিলিং ক্ষমতা থাকার ফলে আমি এতদিন বেঁচে আছি, নাহলে আমি অনেক আগে মারা যেতাম। লুকের এই কথা আমি অমান্য করতে পারলাম না। হ্যাঁ, আমরা মানুষেরা অনেক দুর্বল, শারীরিকভাবে আমরা ঠিকই দুর্বল, যারা অন্য গোত্রের সাথে কিছু করতে পারবে না। তবে লুক হতে জানে না মানুষের তাদের নিজেদের দিক দিয়ে আলাদা। একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, মানুষের কাছে যে জ্ঞান ছিল সেটা অন্য কোনো গোত্রের কাছে ছিল না আগের দুনিয়াতে, আর এবারও সেটাই হবে। যদিও এই দুনিয়ায় তেমন সুবিধা পাই না জ্ঞান অর্জনের, কিন্তু মানুষের জ্ঞান অর্জনের অনেক আগ্রহ আছে, ঠিক আমার মতোই। ড্রাকুলার প্যালেস থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি।
যেটা এই দুনিয়ার মানুষদের অনেক উন্নতির পথে নিয়ে যাবে, কিন্তু সেটার জন্য অনেক কষ্ট করতে হবে। যাই হোক, আমি আশেপাশের অক্সিজেন আমার আগুনের মধ্যে নিয়ে আসলাম। এর জন্য আমার আগুন অনেক গুণ বেড়ে গেল এবং পুরো ডান পাশ আগুনে জ্বলতে লাগলো। আগুন আকাশের দিকে অনেকটা উপরে উঠেছে আর চারিদিকে মারাত্মক তাপ দিচ্ছে। আমার তাপ বেড়ে গেলেও শরীরে আমি তেমন ফিল করছি না তাপ, সেটা স্বাভাবিকই রয়েছে। আমি আপাতত শুধু অক্সিজেন ব্যবহার করছি, এছাড়া আরও অনেক পদার্থ রয়েছে যেগুলো আমাকে ব্যবহার করতে হবে। আমার ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা এখানে অনেক কাজে দেয়, কারণ আমি বায়ুতে প্রতিটা পদার্থকে আলাদাভাবে এটার সাহায্যে দেখতে পাই। যাই হোক, আমি অক্সিজেনের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম। আগুন আরও মারাত্মকভাবে জ্বলতে লাগলো। এই অবস্থায় আমি অ্যামোনিয়া গ্যাস এবং এখানে নাইট্রোজেন কিংবা হাইড্রোজেন যোগ করলে এই জায়গা পুরো বিশাল একটা ডিস্ট্রাকশন হবে, অনেকটা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বোমার মতো কাজ করবে। যাই হোক, আপাতত আমার আগুন অনেক বেড়ে গেছে। আমি আল্ট্রা স্পিডে আগাতে লাগলাম। তাছাড়া 6টা হাত বের করেছি পিঠ থেকে। পিঠের হাতগুলোকে আমি আমার স্পিড বাড়ানোর জন্য ভালো একটা বুদ্ধি পেয়েছি। 6টা হাত ফ্লোরে ভর করে সামনের দিকে আমাকে ঢেলে পাঠিয়ে দিচ্ছে। একটা মাকড়া যেভাবে তার অনেকগুলো পা দিয়ে দ্রুত চলাচল করে, ঠিক সেভাবে কিন্তু আমি হাতগুলো আমার শরীরকে আরও দূরে ব্যবহার করছি, অনেকটা রাবারের মাধ্যমে পাথরে ছোড়ার মতো। আমার স্পিডের কারণে লুক এবার আমাকে দেখতে পারলো না। আসলে অনেক স্পিড বেড়ে গেছে গড হ্যান্ডকে এভাবে ব্যবহারের জন্য। ডানা থাকলে হয়তো আরও স্পিড হতো, তবে আপাতত এইটুকুতেই যথেষ্ট। আমি দ্রুত এগিয়ে লুকের মুখে ডান হাত দিয়ে একটা ঘুষি দিলাম। লুক এটা আমার থেকে আশা করেনি। আমার ঘুষিতে এমনিতে অনেক পাওয়ার ছিল এবং যে স্পিড ছিল তাতে লুক পোলটি খেতে খেতে একদম দূরে গিয়ে এরিনার দেয়ালের মধ্যে ঢুকে গেল। ঘুষিটা ওর ঘুষির থেকে অনেক শক্তিশালী হয়েছে। লুক ভাঙা দেওয়ালের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে বের হয়ে আসলো। ওর বাম পাশের গাল অনেকটা কেটে গেছে এবং একটা দাঁত ভেঙে পড়ে গেছে, যেটা দূরে থেকে ওর থুথু মারার ফলে দেখতে পেরেছি। অ্যাঞ্জেলদের দাঁত অনেক সাদা হওয়ার ফলে দূর থেকেই সেটা জল করে চলে, আর থুথুর মধ্যে সেটা ভালো করেই দেখা যাচ্ছিল। লুকের চেহারা দেখে ঠিকই বুঝতে পারছিলাম ও রেগে গেছে। লুক এবার কাছে এসে আমাকে আঘাত করলো না, রাগে দূর থেকেই অনেক শক্তিশালী একটা লাইট বল বানিয়ে সেটা আমার দিকে ছুঁড়ে মারলো। আমার জন্য এটাই সুযোগ। আমি চাচ্ছিলাম লুক আমার উপরে ম্যাজিক্যাল আঘাত করুক, তার স্পেল যতটাই শক্তিশালী হোক না কেন, আমার এই হাতগুলো সেটার জন্য পারফেক্ট। আমি সুরক্ষার জন্য 50টা হাত বের করলাম। লুকের লাইট বল আমার গড হ্যান্ডের সাথে সংঘর্ষ করলো এবং সাথে সাথে সকল লাইট বলের সকল ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করে নিল। আমি একটা বাদে বাকি হাতগুলোকে আবার ভেতরে নিয়ে গেলাম। একটা জিনিস আমি বুঝি না, এই হাতগুলো কোথায় থাকে? হয়তো শরীরের হাড়গুলোই হাতের রূপ নেয় কিংবা অন্য কিছু হতে পারে। যাই হোক, বাকি হাতগুলো ভেতরে রাখার কারণ হলো এই একটা লাইট বল আমার 50টা হাতই অ্যাবজর্ব করে কিছুটা করে, এবং সবাই যদি দ্বিগুণ ক্ষমতায় আবার সেটা লুকের দিকে ফেলে তাহলে সেটা অনেক শক্তিশালী হবে। আপাতত লুকের লাইট স্পেলটা আমার একটা হাতে রয়েছে এবং সেটার দ্বিগুণ শক্তিতে এটা তার দিকেই নিক্ষেপ করব। 2 সেকেন্ড সময় পর লাইট বলটা লুকের দিকে ছুঁড়ে মারলাম। লুক তার চারিদিকে একটা ব্যারিয়ার বানিয়ে ফেললো, কিন্তু লাইট বলটা ব্যারিয়ারকে ভেঙে ফেললো। লুক তার হাত দিয়ে লাইট বল থামানোর চেষ্টা করলো আর সেটা থেমে গেল। লুকের হাতে অনেক ক্ষত হয়েছে, তবে সেটা আস্তে আস্তে হিল হওয়া শুরু করেছে। লুক রাগে কি করবে বুঝতে পারছে না, কারণ ম্যাজিক পাওয়ার আমার উপরে কাজ করবে না। তাই লুক সাথে সাথে আবার আমার কাছে চলে আসলো, হাতে হাতে লড়তে। আমিও এবার প্রস্তুত। আমার ডান পাশের আগুন আমি আবারও বাড়িয়ে নিলাম। এটা অনেকটা পাওয়ার বুস্টের মতো। আগুন আমার ডান অংশে এসে আমার ডান অংশের ক্ষমতা বাড়িয়ে দেয়। অবশ্য পানির অ্যাট্রিবিউট থাকলে আমি 2 অংশকে সমানভাবে ব্যবহার করতে পারতাম। লুক আমার কাছে আসার আগে ওর উপরে একটা ম্যাজিক স্পেল ব্যবহার করলো, যেটা ও শরীরের বডি অনেকটা বাড়িয়ে দিল। ওর সমস্ত পেশি ফুলে গেল। বুঝতে পারলাম ও নিজেও একটা পাওয়ার বুস্ট স্পেল ব্যবহার করেছে। আগের থেকে অনেকটা ক্ষমতাও বেড়ে যাবে, তাই আমিও আমার পুরো ক্ষমতা দিয়ে ঘুষি মারতে লাগলাম। দুজনের ঘুষিতে পুরো এরিয়ার মধ্যে ভূমিকম্প হয়ে গেল।
ফ্লোর গর্ত হয়ে গেল অনেকটা আমাদের আশেপাশের। যদিও দুজনের ক্ষমতা এখন সমান একদম, তারপরেও ঘুষির কম্পনে আমার ডান হাতের জামার হাতা পুরো ছিঁড়ে গেছে, যেটা দিয়ে ইগল রাসেলের ছবি পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ইগল রাসেল এতক্ষণ ঘুমিয়েছিল, কিন্তু আমাদের লড়াইয়ের ফলে সে নিজেও জেগে উঠেছে। আমার আগুন এতক্ষণ এমনিতেই মারাত্মকভাবে জ্বলছিল, কিন্তু হঠাৎ ইগল রাসেল চিল্লিয়ে উঠল আর আমার ডান অংশের আগুন আরও দ্বিগুণভাবে জ্বলতে লাগলো। এবার পুরো এরিনা উত্তপ্ত হয়ে গেল, আমার ডান চোখ পুরো লাল হয়ে গেল, আমি সবকিছু লাল লাল দেখতে লাগলাম। হঠাৎ ইগল রাসেল বলতে লাগলো, জ্যাক, তুমি আমাদের ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা পুরো মাস্টার করে ফেলেছো। ঠিক জায়গায় তো তাহলে হয়েছে। হ্যাঁ, এখন তুমি আরও ক্লিয়ারভাবে ম্যাজিক পাওয়ার দেখতে পারবে। শত্রুর বিরুদ্ধে কোথায় দিয়ে ম্যাজিক পাওয়ার বের হচ্ছে সেটা দেখা, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এটা তো সুসংবাদ। লাল চোখে কেমন দেখাচ্ছে সেটা আমার দেখার ইচ্ছা এখন, কিন্তু সেটা না হয় আমি পরে দেখব। আপাতত আমার শরীরের আগুনের লোকের শরীরের ডানার পলক পড়ে যাচ্ছে, যেগুলো ওর ডানা থেকে পড়ে গেছে। যাক, এবার না হয় লোককে আমার তাপে কুক করা যাবে।